গুড মর্নিং স্টুডেন্টস। আজ তোমাদের এসএলএসটি লাইফ সায়েন্সের এমসিকিউ সিরিজ স্টার্ট হচ্ছে, মক সিরিজ স্টার্ট হচ্ছে, মক টেস্ট। তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তোমরা যারা পারচেস করতে চাও মক টেস্টের জন্য, তারা তাড়াতাড়ি পারচেস করে নাও। অ্যাপে এসে এক্সাম ওয়ারিয়র অ্যাপে এসে পারচেস করে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে। সামনেই পরীক্ষা আছে, এক্সাম। তোমরা যদি মক টেস্টটা পারচেস করে নাও, দিয়ে তোমরা মক টেস্টটা যদি প্র্যাকটিস করতে পারো, তাহলে তোমাদের খুব বেনিফিট হবে এবং এক্সামে এখান থেকে গ্যারান্টেড যে তোমরা সাকসেস পাবে, সাজেশন কমন পাবে। তো দেখো তোমাদের জন্য এমসিকিউ সেট কি তৈরি করা হয়েছে। ফার্স্ট কোশ্চেন দেখো, বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্টে ধারণা কে দেন বলছে। বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট মানে কি, আমাদের যাকে আমরা বলবো যে জীবের যে প্রজাতি, সে প্রজাতির ধারণা কে দেন, মানে বাংলা কোশ্চেনটা হচ্ছে জীবের প্রজাতির ধারণা কে দেন। আর এটাকে ইংরেজিতে এখন বাংলায় পরীক্ষা তুলে দিচ্ছে ডাইরেক্ট, বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট ধারণা কে দেন। তো এটা অ্যান্সার হবে আমরা মেয়ার বলবো, বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট। এখান থেকে আমি একটা এক্সট্রা কোশ্চেন বলছি। ধরো একই জিনিস এরকম তোমার দিল, তোমাকে বলবে যে বেসিক বেসিক ইউনিট অফ বলে একটা ওয়ার্ড দিল, ট্যাক্সোনমি। ট্যাক্সোনমিতে তোমরা জানো যেটাকে আমরা শ্রেণীবিন্যাস বলি, যার মাধ্যমে আমরা ক্লাসিফিকেশন করছি, এইভাবে বিভিন্ন প্রাণী জগতে এসছে, উদ্ভিদ জগৎ জানতে পারি আমরা। যখন এরকম কোশ্চেন দেবে, মনে রাখবে বেসিক ইউনিট বললেই কিন্তু অ্যান্সারটা করবে, ডাইরেক্ট অ্যান্সারটা হয়ে যাবে স্পিসিস, অর্থাৎ যেটাকে আমরা বলছি প্রজাতি। তাহলে এর সঙ্গে একটা রিলেটেড কোশ্চেন, বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট বলেছিলেন মেয়ার, আর যখন বলে বেসিক ইউনিট অফ ট্যাক্সোনমি, তখন হয়ে যাচ্ছে আমার স্পিসিস। পরের কোশ্চেন আমরা আসছি, দেখো ইকোলাই মানুষের অন্ত্রে থাকে। এই ইকোলাইটা খুব ইম্পর্টেন্ট, আমি আগেও বলেছি। ইকোলাই নামটা ভালো করে মনে রাখতে হবে। ইকোলাই পুরো নাম হচ্ছে এসচেরিকিয়া কোলাই, এটাকে শর্টে আমরা ইকোলাই বলি। অন্ত্রে থাকে বলছে, তার মানে আমাদের অন্ত্র মানে এখানে মনে রাখতে হবে কোলনের কথা বলছে। কোলন মানে হচ্ছে গিয়ে বৃহদন্ত যেটাকে আমরা বলি, বা লার্জ ইন্টেস্টাইন, তার মধ্যে থাকে। এবার বলছে কেন থাকে, কী কাজ করছে, সেইটা প্রশ্নটা এখানে করেছে। কোথায় থাকে সেটা তো আমরা প্রশ্নের মধ্যে উত্তর পেয়ে গেলাম, যে সবুজ হিসাবে থাকবে, নিজের খাওয়া নিজে তৈরি করবে, মৃতজীবী হিসাবে থাকবে, মানে অন্য বস্তু থেকে খাদ্য নেবে, মিথজীবী থাকবে, পরজীবী হিসাবে থাকবে। তো এখানে মনে রাখতে হবে আমাদেরকে ইকোলাই কিন্তু আমাদের ক্ষেত্রে মনে রাখতে হবে যে মিথজীবী হিসাবে থাকবে। কারণ এই যে পয়েন্টটা মিথজীবী, এখান থেকে একটা জিনিস আমরা বলছি, দেখো মিথজীবী ইংরাজিতে কি বলে, সিমবায়োটিক। তো এটা মানে কি, অর্থাৎ এটা মানে হলো গিয়ে পরস্পর পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। যেটা মানুষের সাথে ইকোলাই সম্পর্কযুক্ত, আবার ইকোলার সঙ্গে মানুষ সম্পর্কযুক্ত, অর্থাৎ দুজন দুজনকে হেল্প করছে, যেটাকে আমরা বলি মিউচুয়াল হেল্প। প্রত্যেককে দুজন দুজনকে হেল্প করছে। ইকোলাই আমাদের কি কাজ করে, আমরা একটা এক্সট্রা প্রশ্ন বলছি। ধরো প্রশ্ন করলো ভিটামিন বি12 সিনথেসিস হেল্প করছে কে, সঙ্গে 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 তোমরা উত্তর করবে যে ভিটামিন বি সিনথেসিস হেল্প করছে ইকোলাই। তাহলে এই যে ভিটামিন তৈরি করছে, তার মানে হচ্ছে উপকারী ব্যাকটেরিয়া। আলাদা প্রশ্ন আসে যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া কোনটা, বলবো ইকোলাই। আবার একে আমরা আশ্রয় দিচ্ছি পেটের মধ্যে, তাহলে আমরা ওর হেল্প করছি, ওকে শেল্টার দিচ্ছি, পুষ্টি দিচ্ছি। সেই জন্য দুজনের মধ্যে পারস্পরিক সম্পর্কটা হচ্ছে গিয়ে মিথজীবী সম্পর্ক। এরকম করে তোমরা রিলেট করে কোশ্চেনগুলো করবে, সঙ্গে আরও এক্সট্রা কি কোশ্চেন আছে দেখো, তাহলে তোমাদের ক্ষেত্রে ক্লিয়ার হবে, অনেকগুলো এক্সট্রা কোশ্চেনও হয়ে যাবে, এক্সামের ক্ষেত্রে সুবিধা হবে। নেক্সট আসছি, দেখো নিচের কোনটি হেয়ার ক্যাপ মস নামে পরিচিত বলা হচ্ছে। দেখো অপশানে কী কী আছে হেয়ার ক্যাপ মসের মধ্যে, দেখো পলিট্রিকাম, হ্যাঁ, ফিউনেসিয়া, স্ফ্যাগনাম, পোগোনেটাম, সবই হচ্ছে মস। এই চারটে মসের মধ্যে কোনটাকে বলা হচ্ছে হেয়ার ক্যাপ মস, মানে দেখতে হেয়ার ক্যাপ টাইপের দেখতে বলা হচ্ছে। যেন স্ফ্যাগনাম থেকে আমি এক্সট্রা একটা কোশ্চেন বলছি, এখানে অ্যান্সারটাকে বলে দিই। এটা হচ্ছে পলিট্রিকাম হচ্ছে অ্যান্সার, হেয়ার ক্যাপ মস। স্ফ্যাগনাম থেকে এক্সট্রা কোশ্চেন আছে যে বায়োলজিক্যাল বা এই যে মেডিকেল, বায়োলজিক্যাল বা মেডিকেল যে আমরা কটনগুলো ইউজ করি, মানে ডাক্তারের যে কটন তুলোগুলো, লাল লাল তুলোগুলো ইউজ করি, সেই কটনে কিন্তু মনে রাখবে স্ফ্যাগনাম লাগে, স্ফ্যাগনাম দিয়ে কিন্তু সেই তুলোটা ইউজ করে। আচ্ছা বলতে দিই, ঠিক আছে। আচ্ছা আর একটা বলে দিই, স্প্যাগনাম থেকে কোশ্চেন এসছে অলরেডি পরীক্ষায়,
সেটা হচ্ছে গিয়ে এইটা আমরা মানুষরা খাদ্য হিসাবে গ্রহণ করি। আমাদের এখানে না, বাট ইউরোপে খাদ্য হিসাবে কিন্তু গ্রহণ করা হয়। আচ্ছা, 3টে প্রশ্নের উত্তর আমি বললাম। এবার তোমাদেরকে আমি প্রশ্ন দিচ্ছি, তোমরা কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে? তোমরা লাইভ ক্লাস করছো, তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে, না পারলে তারপর আমি বলবো। পরের কোশ্চেনে যাচ্ছি, এবার এইটা উত্তর দেওয়ার চেষ্টা করবে। ইমপারফেক্টটি ছত্রাককে ইমপারফেক্টটি বলা হয় কারণ যৌনজনন দেখা যায় না, তাদের কোনো জাইগোস্পোর থাকে না, তাদের কনিডিওস্পোর তৈরি করে সবকটি। উত্তর দাও তোমরা, চেষ্টা করো এটা দেখে। কী হবে বলো? যৌনজনন দেখা যায় না হবে, নাকি তাদের কোনো জাইগোস্পোর থাকে না, নাকি কনিডিওস্পোর? সব কটি উত্তর দেবো। ইমপারফেক্টলি ছত্রাক বলছে, কেন ইমপারফেক্টলি বলছে? কি তৈরি হয় না ওদের? তৈরি হয় না বলতে এখানে ক্লু আছে, একটা রেণুর ব্যাপার আছে। রেণুটা দেখো এখানে ইংরেজিতে দেওয়া আছে, কোনটা হবে? তোমরা কমেন্ট করে দেখাও, বলো। এখনো কি আসেনি নাকি লাইভে? এসছে। আচ্ছা, এ আর ডি। এ আর ডি দিচ্ছে যৌনজনন দেখা যায় না বলছো একজন, বলছো আর একজন বলছো যে সব কটি, কিন্তু অ্যান্সার হচ্ছে গিয়ে তারা কনিডিওস্পোর তৈরি করে। এইটার জন্য ইমপারফেক্টলি ছত্রাক বলা হচ্ছে। অ্যান্সার কিন্তু সি এরটা হবে, তারা হচ্ছে কনিডিওস্পোর তৈরি করে। নেক্সট প্রশ্ন আসছি, সংক্রমণযোগ্য ভাইরাস কণাকে বলা আছে। এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আমি আগেই বলে দিলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বিভিন্ন পরীক্ষায় এসছে, এসএলএসটা আসতে পারে। সংক্রমণযোগ্য কণা, এটা খুব কোয়েশ্চেনটা সোজাও আছে, এটা তোমরা পারবে। আগেরটাও পেরেছো, এটা পর পারার চেষ্টা করো। যে লাইপো ভাইরাস হবে, মানে যার মধ্যে লিপিড আছে, নাকি ভিরিয়য়েড হবে, নাকি ক্যাপসিড, নাকি ভিরিয়ন? আচ্ছা, তাহলে এখানে উত্তরটা হওয়ার কথা তোমরা এখনও দিয়েছো, অ্যান্সার বলছো বি হবে, দ্যাট ইজ ভাইরয়েড বলছো। আচ্ছা দেখো, এখানে আমি বলে দিই, জিনিসটা ধরতে পারছো না, কণা বলা আছে। কণা আর ভাইরয়েড কি সেম? কণা ভাইরয়েড নিশ্চয় সেম না। আমরা বলেছিলাম কি, যে ভাইরাসের গায়ে ক্যাপসিড নেই, ক্যাপসিডটা কি? ভাইরাসের যে আবরণী, তা ক্যাপসিড বলে তো, লেয়ারটা, সেটা নেই, তাহলে সেইটা হচ্ছে ভাইরয়েড। কিন্তু এখানে কণা বলেছে, কণা মানে একদমই কিছুই নেই, তাহলে তখন সেখানে অ্যান্সারটা ভিরিয়ন হবে, মনে রাখবে। অ্যান্সারটা হলো কি আমার ভিরিয়ন, ভাইরয়েড করবো না, আমি অ্যান্সারটা করবো ভিরিয়ন। এই সূক্ষ্ম সূক্ষ্ম ভুলগুলো একটু খেয়াল রাখতে হবে, কোনটা কি হচ্ছে। অ্যান্সারটা হলো ভিরিয়ন। এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, হ্যাঁ, সমস্ত পরীক্ষা আসে। সংক্রমণযোগ্য ভাইরাস কণাকে বলা হয় ইনফেকশাস ভাইরাস পার্টিকেল, ইংরেজিতে বলে হচ্ছে ভিরিয়ন। ওকে, তারপর আমরা পরেরটা আসছি। হেটারোসিস দেখা যায় কোন শৈবালের? অপশান অনেকগুলো আছে, দেখো ক্লোরোফাইটা আছে, ফিওফাইটা, আবার সায়ানোফাইটা, সব কটি। সায়ানোফাইটা বুঝতে পারছো, নীলাভ সবুজ শৈবাল। তো সেই নীলাভ শৈবাল, সবুজ শৈবালের ক্ষেত্রে, হ্যাঁ, এটা ক্লোরোফাইটার কি গ্রুপ হবে? দেখো, সেই তোমরা বটানিতে পড়েছো, ক্লোরোফাইসি গ্রুপ। ক্লোরোফাইসি গ্রুপের মধ্যে, এটা আমাদের সবুজ শৈবালের মধ্যে পড়ছে। ফিওফাইসি রেড শৈবাল, রেড অ্যালগির মধ্যে পড়ছে। আর সায়ানো মানে ব্লু গ্রিন অ্যালগি, নীলাভ সবুজ। তিনটের মধ্যে বলছে কোনটা, নাকি সবকটি অ্যান্সার দিয়ে দেবো? আচ্ছা, এটা সি বলেছো, ঠিক উত্তর দিয়েছো, সায়ানোফাইটা হবে। হেটারোসিস দেখা যায় সায়ানোফাইটাতে, ঠিক উত্তর হচ্ছে এবার। খুব ভালো, এরমভাবে এগিয়ে যাও আর উত্তর দাও। আচ্ছা, এইটা আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ইম্পর্টেন্ট। পলিপ দশা, দুটো দশা হয় তোমরা জানো, পলিপ আর মেডুসা। সেই পলিপ আর মেডুসা দশাটা কিসে দেখা যায়? এখানে বলো, ওবেলিয়া হবে, নাকি অরেলিয়া হবে, ফাইসেলিয়া, নাকি হাইড্রা? অর্থাৎ আমি জেলিফিশকে নেব, নাকি হাইড্রা ভালগারিসকে নেব, নাকি ফাইসেলিয়া এটাকে নেব, আর নাকি একটা ওবেলিয়া জেলিফিশের মতো আরেকটা আছে সেটাকে নেব? কোনটা ক্যান্সার নেব? এটার ক্ষেত্রে বলো, পলিপ দশাকে দেখা যায় এদিকটা না, তাহলে এটা বলো পলিপ। তোমরা পড়েছো সবাই, চেষ্টা করো। পলিপ আর মেডুসা, কি বলছো? পলিপ মেডুসার মধ্যে, আচ্ছা, তাহলে তোমার অনেক সাথে ডি বলছো,
সাতের ডি কি হবে ঠিক করে দেখো। হাইড্রার কি দেখা যায় পলির দশা, নাকি অরেলিয়ার দেখা যায়? দেখো অরেলিয়া মানে কি জেলিফিশ, তাহলে অরেলিয়া অ্যান্সারটা হবে এখানে। এটা একটু ভুল হয়ে গেল, এটা অ্যান্সারটা হবে পলির দশা। আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। কোয়ানোসাইট মনে করে দেখো, কোয়ানোসাইট পড়েছিলে। কোয়ানোসাইট কার বৈশিষ্ট্য? একটা সেই কোষ, জেলির মতো শক্তকে বস্তু থাকে কোয়ানোসাইট কোষ, কার মধ্যে থাকবে? সন্ধিপথ প্রাণী আর্থ্রোপোডার মানে পতঙ্গদের, নাকি আমাদের এখানে আরমাটা মানে তারা মাছদের স্টারফিশদের থাকবে, নাকি পরিফেরার থাকবে, নাকি অ্যারেইডার থাকবে? কোয়ানোসাইটটা পড়ার চেষ্টা করো, কি হবে কোয়ানোসাইট। কমন কোশ্চেন, এগুলো তোমরা 11-12 করেছিলে, মনে করে দেখো। বিএসসিতে করেছে, 11-12 করেছিলে। কি অ্যান্সার দিচ্ছ? সি, ঠিক আছে, অ্যান্সার ঠিক আছে, এটা সি হবে, পরিফেরা। অর্থাৎ পরিফেরা মানে সোজা কথা আমরা কি বলবো, স্পঞ্জ। স্পঞ্জের দেহের যে পেশাল কোষটা রয়েছে তাকে আমরা বলছি কোয়ানোসাইট। নেক্সট আসছি আমরা, নিম্নলিখিত গণের নাম, এটি দুটির বৈশিষ্ট্য, তাদের পর্ব কোনটির ক্ষেত্রে সঠিকভাবে প্রযোজ্য নয়? এখানে বাকি তিনটি সঠিক, মানে একটা ভুল দেওয়া আছে উত্তর, আর তিনটে উত্তর ঠিক দেওয়া আছে। তোমরা পড়ে নিয়ে বলতে হবে কোনটার ক্ষেত্রে এখানে তোমার ভুল দেওয়া আছে, প্রযোজ্য নয় বলেছে কোনটার ক্ষেত্রে, আর বাকি তিনটে ঠিক আছে। তার কোনটা ভুল সেটা তোমাকে বলতে হবে। যেমন প্রথমে পাইলা দিয়েছে, পাইলা মানে জানো আপেল শামুক বলে আমরা, পুকুরের ধারে যে শামুকগুলো পাওয়া যায় সবুজ রঙের শামুক, পাইলা গ্লোবোসা, প্র্যাকটিক্যালে যেটা করেছিল। বলছে দেহে খণ্ডিত বৈশিষ্ট্য আছে, মুখের সঙ্গে র্যাডিউলা আছে, এবং পর্ব হচ্ছে মোলাস্কার মধ্যে পড়ছে। তাহলে এটা কি ঠিক না ভুল? অ্যাস্টেডিয়াস মানে হচ্ছে কি তারা মাছ, দেখো স্টারফিশ। কণ্টক ত্বক রয়েছে, গায়ে কাঁটা রয়েছে, আর জল সংবহন তন্ত্র রয়েছে, এখানে একটা পর্বের মধ্যে পড়ছে। সাইকন দিয়েছে, পরিফেরা পর্বের মধ্যে পড়ছে, ছিদ্র বহনকারী নালিকাতন্ত্র। আর হাইড্রা দিয়েছে, পলিপ দশা, নিউরোব্লাস্ট কোষ, এরিয়া পর্বের মধ্যে পড়ছে। তাহলে একমাত্র ভুল কোনটা হচ্ছে, নাকি দেখো ঠিক আছে, কোনটা ভুল আছে সেটা বলতে হবে, ঠিক আছে, কোনটা ভুল আছে বলতে হবে। তো এখানে দেখো সবই ঠিক আছে, পাইলা মোলাস্কার মধ্যে পড়ছে, অ্যাস্টেরিয়াস একানার্মাটার মধ্যে পড়ছে, সাইকন পরিফেরা, হাইড্রা নিউডেরিয়া। কিন্তু বৈশিষ্ট্য দেখো, পাইলা খণ্ডিত র্যাডুলা ঠিক আছে, কণ্ঠত্বক জলসম্বন্ধ ঠিক আছে, সাইকন ছিদ্র বহনকারী নালিকাতন্ত্র ঠিক আছে, আর হাইড্রার কিন্তু পলির দশা হয় না। আমরা একটু আগে পড়লাম কি অরেলিয়ার পলির দশা হয়। অরেলিয়া মানে হচ্ছে গিয়ে আমাদের জেলিফিশ, তার পলির দশা। হাইড্রার ক্ষেত্রে মেডুলা দশা হয়, মেডুসা দশা হয়। তাহলে অ্যান্সারটা এখানে হলো আমার হাইড্রা। অ্যান্সারটা হচ্ছে হাইড্রা। হাইড্রা কিন্তু পলিপ দেখা যায় না, হাইড্রার ক্ষেত্রে মেডুসা দশা দেখা যায়, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা এখানে হলো হাইড্রা। নেক্সট আমরা 10 নম্বর কোশ্চেনে যাচ্ছি। আচ্ছা, রাইজোফোরা। রাইজোফোরা দেখা যায় নিউমাটোফোর, আকর্ষ, আরোহীমূল, স্তম্ভমূল, কোনটা হবে? রাইজোফোরা মানে কি গাছ? আমরা জানি রাইজোফোরা হচ্ছে গিয়ে আমাদের যে সুন্দরী গাছ টাইপের রয়েছে, অর্থাৎ আমাদের এটাকে আমরা বলছি যে ম্যানগ্রোভ প্ল্যান্ট। সেই ম্যানগ্রোভ প্ল্যান্ট যে রয়েছে, সেই ম্যানগ্রোভ প্ল্যান্টের ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য হবে? অবশ্যই বুঝতে পারছো এখানে অ্যান্সারটা খুব সোজা, স্তম্ভমূল হচ্ছে অ্যান্সার। রসের ক্ষেত্রে ডি হচ্ছে স্তম্ভমূল আমার অ্যান্সার হচ্ছে। কারণ আমরা জানি ঠেসমূল বা স্তম্ভমূল এইগুলো কিন্তু রাইজোফোরা বা ম্যানগ্রোভ প্ল্যান্টের ক্ষেত্রে দেখা যায়। তাহলে 10-এ ডিটা হচ্ছে, ঠিক আছে। নেক্সট দেখো 11-এ আসছি। ফুলকপির পুষ্পবিন্যাস হলো, কি হবে? ফুলকপির পুষ্পবিন্যাস বলছে যৌগিক করিম, আম্বেল, ক্যাটকিন, করিম। তো এখান থেকে আমার উত্তরটা কী হবে? ফুলকপির ক্ষেত্রে, হ্যাঁ 10-এরটা ঠিক আছে, ফুলকপির ক্ষেত্রে পুষ্পবিন্যাসটা হবে, এটা হচ্ছে গিয়ে যৌগিক করিম। ফুলকপির ক্ষেত্রে পুষ্পবিন্যাস যৌগিক করিম হবে। নেক্সট 12 নম্বর আসো। অ্যামাইলোপ্লাস্টে কী সঞ্চিত থাকবে? গ্লাইকোজেন, শ্বেতসার, তেল, প্রোটিন। সোজা কোশ্চেন,
কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের বলে দিচ্ছি। আমি তোমাদের ফিজিওলজি স্যার। হ্যাঁ, আমি এতদিন ধরে এক্সাম ওয়ারিয়ার মাহিন্দার হয়ে, এক্সাম ওয়ারিয়ার হয়ে আমি ডক্টর অমৃতেন্দ্র দত্ত আমি কলেজে পড়াই হিউম্যান ফিজিওলজি। ফিজিওলজি ক্লাসটা পুরো শেষ করেছি। হ্যাঁ, যারা লাইভ ক্লাস করেছো, যারা সাবস্ক্রাইব আছে, যারা আমার ক্লাস দেখেছো, প্রচুর কোশ্চেন অ্যান্সার আলোচনা হয়েছে, তার সঙ্গে সব জিনিসগুলো বুঝিয়ে দিয়েছি। তো আজকে আমি সব সব মিশিয়ে আলোচনা করছি, শুধু ফিজিওলজি না, বটানি ফিজিওলজি মিশিয়ে লাইফ সায়েন্স নিয়ে আলোচনা করছি। তো এইবার সেক্ষেত্রে আমার অ্যামাইলো প্লাস্টে সঞ্চিত কী থাকে? গ্লাইকোজেন, শ্বেতসার, তেল, প্রোটিন বললে কিন্তু হবে আমার শ্বেতসার। ঠিক উত্তর হয়েছে, ঠিক উত্তর দিচ্ছ। 12 ক্ষেত্রে বি হবে শ্বেতসার। তেরো নম্বরে আসছি আমরা। 13 নম্বরের ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমার কোনগুলি কোষ পর্দা গঠনে অংশগ্রহণ করে? প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, লিপিড, খনিজ পদার্থ, প্রোটিন, প্রোটিন, ভিটামিন, লিপিড। খুব সোজা কোশ্চেন, কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি বলে দিচ্ছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি সাজেশন করিয়ে দিচ্ছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এতদিন ধরে যে পড়ানো আমার অভিজ্ঞতা, সেখান থেকে সাজেশন করে দিচ্ছি তোমাদের। তো এখানে উত্তরটা কী হবে বলো? 13টা, 13টা সি। না, 13টা সি কেন হবে? 13টা তো এ হবে। খনিজ পদার্থ দিয়ে তো কোষ পর্দা হয় না। কোষ পর্দার ক্ষেত্রে হ্যাঁ 13টা এ হবে, রাইট। 13টা এ হবে, কারণ প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট দিয়ে আমার কোষ পর্দা তৈরি হয়। ঠিক আছে, ওকে, ভেরি গুড, সবাই পারছে উত্তর, খুব ভালো। নেক্সট আসছি, 14 নম্বরে আসছি। নিম্নলিখিত কোনটি নিউক্লিওটাইড? হ্যাঁ, খুব ভালো কোশ্চেন, এটা খুব ইম্পর্টেন্ট। ফ্যাট ও পলিস্যাকারাইডের মনোমার, প্রোটিন ও পলিস্যাকারাইডের মনোমার, সুগার, নাইট্রোজেন বেস, ফসফরিক অ্যাসিড, ওপর সবগুলি। নিউক্লিওটাইড কী দিয়ে তৈরি জিজ্ঞেস করছে, বলো এটা অ্যান্সার বলো 14টা। 14টা কী হবে বলো? 13টা পেরে 14টা কী হবে? এটা উত্তর দাও। হ্যাঁ, 4-এর অ্যান্সারটা এ হবে। ওরা খেয়াল করে নিয়ে অন্য অ্যান্সার বলেছে, 4টা এ হবে, ঠিক বলেছো। আর 14টা সি, ঠিক আছে, 14-এর অ্যান্সার সি হবে, রাইট। উত্তর ঠিক আছে, তোমার সব উত্তরই পেরেছো, খুব ভালো, ভেরি গুড। পরেরটা আসছি। স্তম্ভ 1 স্তম্ভ 2 মেলাও, 15টা সি। ফ্যাগমোপ্লাস্ট জাইগোটিন 1-এ হবে রাসবিভাজন, স্থায়ী তন্তু, সাইন্যাপটোমিয়াল কমপ্লেক্স, মিওসিস 1, সমবিভাজন, মিওসিস 2। তাহলে এখানে অ্যান্সারটা কী হবে? ফ্যাগমোপ্লাস্ট হচ্ছে মিওসিস 2, রাসবিভাজন হচ্ছে জাইগোটিন 1, সাইন্যাপটোমিয়াল কমপ্লেক্স হচ্ছে স্থায়ী তন্তু, সমবিভাজন হচ্ছে কি আমার মিওসিস 3। এটা অ্যান্সার কী হবে? 15টা বলো কী হবে, 15 অ্যান্সারটা বলো। একটু দেখে নিয়ে মিলিয়ে নিয়ে অ্যান্সারটা বলো। 15 বি, হ্যাঁ 15 বি হবে, ঠিক আছে, 15 বি। নেক্সট কোশ্চেন আসছি। তোমাদের এক একটা মকে 60টা করে কোশ্চেন আছে, যতগুলো পড়বে আমি আলোচনা করে দেবো। আমি কলকাতা থেকে এসেছি, হাওড়া, আমি ওখানে কলেজে পড়াই, ওখান থেকে আমি তোমাদের করিয়ে দিচ্ছি। এতদিন ধরে ফিজিওলজি ক্লাস আমি নিলাম, 2 মাস ধরে শেষ করে দিয়েছি। এবার আজ এমসিকিউ শুরু করেছি, এখানে সব মিশিয়েই করছি লাইফ সায়েন্স হিসাবে। স্টোমাটা চলন নিম্নলিখিত কোন আয়ন সাহায্য করে? খুব সোজা কোশ্চেন, কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, বলো 16টা কী হবে? ষোলোটা অ্যান্সার দাও। চার্জটা ফুরিয়ে যাচ্ছে, এটা চার্জ দিতে হবে একটা। কোথায় দেওয়া যাবেন তো? না, অ্যান্সারটা দেখবো তো, আবার এটা তো অসুবিধা আছে।
সুইচ দেওয়া আছে? ঠিক আছে। আচ্ছা নেক্সট, এবার হচ্ছে কি আমরা 16 কোশ্চেনে আসছি। এবার 16 কোশ্চেনের ক্ষেত্রে আমার কী হবে, 16 কোশ্চেনের অ্যান্সার তোমরা দিয়েছো এ, রাইট, ঠিক আছে। পটাসিয়াম, যেটা আমরা জানি সবাই যে স্টোমাটা যখন ওপেন হচ্ছে, অর্থাৎ আমার যদি এই যে স্টোমাটার থাকে, এদিকে আমার থাকবে কি গার্ড সেলস থাকবে, তাহলে এদিকে হচ্ছে গিয়ে গার্ড সেলস থাকলো, এদিকেও একটা গার্ড সেলস রয়েছে, দুজনে তারা কী করছে স্টোমাটাকে ঘিরছে। এবার গার্ড সেলস যখন কী হয়, গার্ড সেলস যখন তোমার সোয়ালেন হয়ে যায়, ফুলে যায় গার্ড সেলস, তখন কিন্তু স্টোমাটা এই যে পোর্টটা আছে, হ্যাঁ এই যে স্টোমাটার পোর্টটা সে ওপেন হয়ে যায়, তখন কিন্তু আমাদের বাষ্পমোচন হচ্ছে, ট্রান্সপিরেশন হয়ে যাচ্ছে সেক্ষেত্রে, এবং বাইরে জল বাইরে বেরোচ্ছে। তাহলে আবার স্টোমাটা যখন ক্লোজ হবে, তখন এগুলো তোমার গার্ড সেল যখন ফ্ল্যাসিড হয়ে যাবে, অর্থাৎ গার্ড সেল যখন চুপসে যাবে, চুপসে গেলে তখন স্টোমাটা বন্ধ হয়ে যায়। তাহলে এইটার ক্ষেত্রে আমার কে করছে কাজটা, পটাশিয়াম। ঠিক উত্তর দিচ্ছ, ভেরি গুড, সবার উত্তর ভালো হচ্ছে। 16 না ডি না 16 এ হবে, 16 ডি যারা বলছো, কেন বলছো 16 এ যে বলেছো তার ঠিক হবে, 19 উত্তরটা ঠিক আছে। বাকি সুস্মিতা আমাদের উত্তর হয়নি, কারণ পটাশিয়াম আয়নটা কাজে লাগবে, ম্যাগনেসিয়ামটা মেন হবে না, ম্যাগনেসিয়ামটা ক্লোরোফিলের ক্ষেত্রে হবে, এখানে পটাশিয়াম আয়ন হবে। কারণ পটাশিয়াম আয়ন সিনথেসিস থিওরি তো পড়েছো, একটা সুগার সিনথেসিস থিওরি, পটাশিয়াম আয়ন সিনথেসিস থিওরি, তো 16 এই অ্যান্সার হবে এখানে, 19 উত্তরটা ঠিক হয়েছে। নেক্সট কোশ্চেন আসছি। হ্যাঁ, সবার শ্বসন সাধারণ সংকেত কোনটা হবে বলো। একটা গ্লুকোজের সঙ্গে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, জল 86 কিলো ক্যালোরি, গ্লুকোজটা ভেঙে অন্য মলিকুল হচ্ছে এটিপি, আবার শুধু এখানে একটা সংকেত দিয়ে বানিয়ে দিয়েছে, এটা বানিয়েছে, কোনটা হবে বলো সবার শ্বসনে সাধারণ সংকেত, বলো 17টা বলো। অঞ্জন, ওটা বলা হয়েছিল যে জেলিফিশ হাইড্রার মধ্যে কার পলিপ দেখা যায়, আলাদা করে বলা হয়েছিল, সেটা জেলিফিশের ক্ষেত্রে দেখা যায়, জেলিফিশ তো অরেলিয়া, হাইড্রা তো আলাদা জিনিস, সেই দুটি নিডারিয়া গোষ্ঠীর মধ্যে হলেও হাইড্রার সঙ্গে জেলিফিশের তো পার্থক্য থাকবে, সেই জন্য ওখানে বলা হচ্ছিল ওর ক্ষেত্রে দেখা যায়, এখানে দেখা যায় না বলা হয়েছে, অ্যাকর্ডিং টু অ্যান্সার বলা হচ্ছে। কোশ্চেনগুলো যে অ্যান্সার একটা কী থাকে, বিভিন্ন পরীক্ষাতে এসছে, তো বিভিন্ন পরীক্ষা থেকে সেখানে যে অ্যান্সার কী বার করা হয়েছে, সেই অনুযায়ী কিন্তু অ্যান্সার করা হচ্ছে এখান দিয়ে। 17টা এ, হ্যাঁ ঠিক আছে, 17টা এ, কারণ এখানে মেন হচ্ছে কি এই যে 686 কিলো ক্যালোরি উৎপন্ন হচ্ছে শক্তি, সবার শ্বসনের ক্ষেত্রে আমরা জানি শক্তি উৎপন্ন হয়, আর রিয়াকশান ঠিকই আছে, 6O2 তো লাগবেই, 6CO2, তাহলে 17টা হচ্ছে গিয়ে এ উত্তর হলো, সবার ঠিক আছে উত্তর, 17টা এ হবে। নেক্সট আসছি আমরা পরের কোশ্চেনে। C4 উদ্ভিদে কেলভিন চক্র ঘটে, এদের ক্ষেত্রে নালিকা বান্ডিল আচ্ছাদন কোষের ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায় থাকে, মেসোফিল কোষের ক্লোরোপ্লাস্টের গ্রানাতে এটা হচ্ছে, সিচপট কোথায় ঘটছে, মেসোফিল কোষের ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায় ঘটছে, নালিকা বান্ডিল আচ্ছাদন কোষের ক্লোরোপ্লাস্টের গ্রানাতে ঘটছে, কেলভিন চক্র কোথায় ঘটবে C4 ক্ষেত্রে, C3 না। আচ্ছা 18B বলেছো তোমরা, দ্যাট ইজ মেসোফিল কোষের ক্লোরোপ্লাস্টের গ্রানাতে। আর কেউ বলো, একজন বলেছো, বাবু বলেছো 18B বলছো, বাকিরা বলো 18 কি বি হবে নাকি অন্য কোনো উত্তর হবে, ঠিক করে বলবে।
18C বলছো। আচ্ছা, এবার এই যে একই রকম উত্তর দিচ্ছ, বাট পরীক্ষার অ্যান্সার কিতে ছিল কি জানো তো? পরীক্ষার অ্যান্সার কিতে এসছে, যে পরীক্ষা এসছিল ইউপিএসসি পরীক্ষা এসছে, এসে আসতে পারে এখানে 18 অ্যান্সার কি এ দিচ্ছে ওরা। তাহলে এখানে দেখো তোমরা তিনজন তিন রকম উত্তর দিলে, সুস্মিতা সি দিলে, রাকেশ ডি দিলে, কিন্তু অ্যান্সার কিতে ছিল ইউপিএসসির এ। অর্থাৎ আমরা যদি ইউপিএসসি অনুযায়ী চলি, ইউপিএসসি তো ভারতবর্ষের 1 নম্বর পরীক্ষা, তারা তো অ্যান্সার কি ভুল করবে না, তাদের অনুযায়ী তাদের অ্যান্সার কি অনুযায়ী এ হবে, তাহলে এসএসটিতে আমরা এই অ্যান্সার করবো। অর্থাৎ এখানে নালিকা মান্ডিলা আচ্ছাদন কোষের ক্লোরোপ্লাস্টে স্ট্রোমায়। নেক্সট, জরা আয়নকারী হরমোন। জরা আয়নকারী হরমোন মানে হচ্ছে গিয়ে, জরা মানে কি, বার্ধক্য দশা। বার্ধক্য দশা, যেটাকে আমরা ইংরেজিতে কি বলি, ইংরেজিতে বলি সেনেসেন্স। উদ্ভিদের ক্ষেত্রে বলি না সেনেসেন্স হয়েছে, জরাগ্রস্ত হয়েছে, তো সেটা কে নিয়ে আসছে? গাছের পাতা যখন ঝরে যাচ্ছে, গাছের পাতা পড়ে যাচ্ছে, তখন কে নিয়ে আসছে? হ্যাঁ, আগেরটা এ হবে, সত্যিটা ঠিক দিয়েছিল, আগেরটা এ হবে, 18টা 19এরটা বলো কোন হরমোনটা জরা আয়নকারী হবে। এটা সোজা কোশ্চেন, বাট এটা অ্যান্সার হবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জরা আয়নকারী অ্যান্সার হচ্ছে গিয়ে জিববেরিন। জিববেরিন হবে কি, ঠিক করে দেখো, জিববেরিনটা আমাদের, জিববেরিন তো উদ্ভিদকে এ করে তোমার, জিববেরিন তো উদ্ভিদের বৃদ্ধি ঘটাচ্ছে, তাই না? জিববেরিন তো উদ্ভিদের বৃদ্ধি ঘটাচ্ছে। মনে করে দেখো কি পড়েছিলে, দেখো উদ্ভিদ হরমোনটা মনে করে দেখো, চট করে উত্তর দিও না। অক্সিন কী করে? অক্সিন উদ্ভিদের মূলের বৃদ্ধি ঘটায়, জিববেরিন উদ্ভিদের কাণ্ডের বৃদ্ধি ঘটায়, সাইটোকাইনিন উদ্ভিদের কোষ বিভাজনে সাহায্য করে। তারপরে হলো ইথিলিন। ইথিলিন শুধু ফল পাকাতে সাহায্য করলে কি হবে? ইথিলিন কিন্তু জরাও নিয়ে আসে। এখানে অ্যাকচুয়াল অ্যান্সারটা কী হওয়ার কথা জানো তো? অ্যাকচুয়াল অ্যান্সারটা হওয়ার কথা ছিল ABA, বই তো তাই আছে ABA, অ্যাবসাইসিক অ্যাসিড। অ্যাবসাইসিক অ্যাসিড হওয়ার কথা, কিন্তু আমরা বলছি যে বই অনুযায়ী তো আমরা করছি না, আমরা এখানে যেখানে বিভিন্ন পরীক্ষা কোশ্চেন এসছে সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি এবং তাদের অ্যান্সারকে অনুযায়ী করছি, এবং এটা বইতেও আছে না, না অন্য কোনো অ্যান্সার হবে না, এটা অ্যাকচুয়ালি হবে লিপ সেনেসেন্স হিসাবে ধরা হচ্ছে না, এখানে অন্য যার পুরো মানে প্ল্যান্টের বডি সেনেসেন্স হচ্ছে, যার জন্য ABA কথাটা বললাম। সেক্ষেত্রে অ্যান্সারকে অনুযায়ী ওদের ইথিলিন কিন্তু অ্যান্সার দিচ্ছে, ইউপিএসসি প্রশ্নে ইথিলিন অ্যান্সার দিচ্ছে। ওরা কিন্তু ওরমভাবে সাইটোকাইনিনকে আলাদা করে শুধু পাতার জন্য ধরেনি, কারণ সাইটোকাইনিন সেল ডিভিশন করে, প্ল্যান্টের সেল ডিভিশন করে, আর তো প্রমোট সেল গ্রোথ করছে, সেই হিসাবে ইথিলিনটাকে ওরা ধরেছে, কারণ ইথিলিন ফল পাকানো ছাড়া আর কোনো কাজ করে না। সেই জন্য ABA এর বদলে অপশানে ওরা ইথিলিন দিয়ে ইথিলিনটাকে অ্যান্সার করেছে অ্যাকর্ডিং টু ইউপিএসসি সিলেবাস অনুযায়ী। এবার ইউপিএসসির ওপরে তো আমরা কেউ যেতে পারি না, ওরা এটা অ্যান্সার কী বলো সেটা অ্যান্সার মানতেই হবে, কিছু করার নেই। নেক্সট পরের কোশ্চেনে যাচ্ছি। যদি কোনো কারণে গাট এপিথেলিয়ামে প্যারাইটাল কোষগুলি আংশিকভাবে কর্মক্ষীণ হয়ে পড়ে তাহলে কি হবে? এবার গাট মানে কি? গাট মানে হচ্ছে গিয়ে আমার ডাইজেস্টিভ সিস্টেম। গাট মানে হচ্ছে গিয়ে ডাইজেস্টিভ সিস্টেম, অর্থাৎ যেটাকে আমরা বলেছি পৌষ্টিক তন্ত্র, সেই পৌষ্টিক তন্ত্রকে আমার বলা হচ্ছে গাট। তো কী হবে যদি বলছে কোনো কারণে কোষগুলো আংশিকভাবে কর্মক্ষম হয়ে পড়েছে, তাহলে কি হতে পারে? তাহলে ট্রিপসিন কি বেশি করে কাজ করবে, নাকি প্যানক্রিয়াটিক উৎসেচক বিশেষত ট্রিপসিন লাইফে সঠিকভাবে কার্য করবে না, নাকি পাকস্থলী পিএইচ অতিমাত্রা কমে যাবে, হ্যাঁ, নাকি প্রোটিনগুলো সঠিকভাবে পেপসিন দ্বারা আদ্য বিশেষিত হবে না, পেপটিন পরিবর্তিত হবে না? সবই প্রায় গায়ে গায়ে উত্তর, কিন্তু ব্যাপারটা কি হবে এটা আমাদের দেখতে হবে। এটা অ্যান্সার দাও, 20টা দেখো কী হবে। এটা একটা আইডিয়া করা যাচ্ছে যে গাট এপিথেলিয়াম প্যারাইটাল নষ্ট হয়েছে মানে কোনো একটা জিনিস কাজ করবে না বা কিছু একটা হবে না, এই টাইপের অ্যান্সার ক্লুতে আমরা পাচ্ছি। তার 20টা বি, হ্যাঁ ঠিক আছে, 20টা বি হবে, দ্যাট ইজ প্যানক্রিয়াটিক যে উৎসেচক আছে এবং বিশেষ ট্রিপসিন এবং লাইপেজ সঠিকভাবে কার্য করবে না, ঠিক উত্তর হয়েছে 20টা। ওকে, ঠিক আছে, 20টা বি। নেক্সট আসছি পরের কোশ্চেনে। বায়ু শূন্যস্থানে মানুষের ট্র্যাকিয়া বিনষ্ট হয় না নিম্নলিখিত উপস্থিতির ফলে। ট্র্যাকিয়া মানে শ্বাসনালী, তোমরা তো জানো, ট্র্যাকিয়া মানে ইংরেজিতে বলে উইন্ড পাইপ, সেই উইন্ড পাইপ বা শ্বাসনালী। স্ফীতির চাপ, তরুণাস্থিযুক্ত রিং, অস্থিময় রিং, কাইটিনের মধ্যে কোন জিনিসটা থাকার জন্য ট্র্যাকিয়া চুপসে যায় না? পাতি কথা হলো কোন জিনিসটা থাকার জন্য ট্র্যাকিয়া চুপসে যায় না, সে বায়ুশূন্য স্থান বলুক কি না বলুক,
ট্র্যাকিয়া সবসময় ঠিকঠাক থাকবে, সেটা অ্যান্সারটা কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, আর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 21-এর বি। হ্যাঁ, শুভম ঠিক উত্তর দিয়েছে। 21-এর বি না, প্রলয় সি হবে না, এটা অস্থিময় রিং হবে না, তরুণাস্থিযুক্ত রিং হবে। হ্যাঁ, এটা ইংরেজিতে বলা হয়, ইংরেজি অপশানে থাকে। হ্যাঁ, কার্টিলেজিনিয়াস, কার্টিলেজিনিয়াস রিং থাকে। কার্টিলেজিনিয়াস রিং মানে বাংলা হচ্ছে তরুণাস্থিযুক্ত রিং। তাহলে উত্তরটা আমার যারা উত্তর বি দিয়েছো, হ্যাঁ পোলা ঠিক আছে, উত্তর যারা চেঞ্জ করেছে সবাই উত্তর ঠিক আছে। বাবু, জয়িতা, সাইদা, অয়ন্তিকা, সবার শুভমের ঠিক আছে উত্তর, ক্ষেত্রে বি হবে। হ্যাঁ, সুস্মিতাও ঠিক আছে উত্তর বি হবে। তাহলে তরুণাস্থিযুক্ত রিং ট্র্যাকিয়ার জন্য চুপসে যায় না। ওকে, ঠিক আছে। তাহলে আমাদের 21খানা কোশ্চেন হয়ে গেল 60খানার মধ্যে, আরও আমরা আস্তে আস্তে এগোচ্ছি। আচ্ছা, নিম্নলিখিত কোন রূপে বেশিরভাগ সময় CO2 বাহিত হয়? কার্বোঅ্যামাইন হিমোগ্লোবিন, কার্বনেট আয়ন, কার্বনিক অ্যাসিড, হাইড্রোজেন কার্বনেট আয়ন কোন হিসাবে বাহিত হয় ব্লাডের মধ্যে? বলো। 22-এর উত্তরটা বলো। বাইশেরটা হচ্ছে বি, তার মানে কার্বনেট আয়ন হিসাবে। আবার কেউ বলছে সি কার্বনিক অ্যাসিড, আবার কেউ বলছে এ কার্বোঅ্যামাইন হিমোগ্লোবিন। আচ্ছা, তাহলে এবার এখানে তো রক্ত বলছে না, এমনি বডির মধ্যে রয়েছে অ্যাজ এ CO2, সেই হিসাবে ধরলে আমার কী হবে? তো এবং এটা বডির মধ্যেও বলেনি, এমনি CO2 বাহিত হয়ে পড়েছে কোনো জায়গায়। তো সেক্ষেত্রে আমার বেটার অ্যান্সার কোনটা হবে সেইভাবে ভাবো, সেইভাবে ভাবো। এটা হচ্ছে কি, হ্যাঁ ডি অ্যান্সার যে দিয়েছো, পোলাও একদম ঠিক উত্তর দিয়েছে, শুভম উত্তর ঠিক দিয়েছে। কারণ ইউপিএসসি পরীক্ষায় যে কোশ্চেনটা অপশানে কিন্তু ডি ছিল, এখানে আমাদের দেখে মনে হচ্ছে অন্য অ্যান্সারগুলো হবে, কিন্তু হবে না, এখানে ডি অ্যান্সার হবে। হ্যাঁ ঠিক আছে, শুভম আর পোলার বাইকার্বনেট আয়ন, রাইট। হাইড্রোজেন কার্বনেট আয়ন বাইকার্বনেট, অর্থাৎ HCO3-। খেয়াল করে দেখো, ব্লাডের মধ্যে CO2 কিন্তু HCO3- বেশি থাকে। যত না কার্বোঅ্যামাইন হিমোগ্লোবিন বা কার্বনেট আয়ন কার্বন অ্যাসিড থাকে, তাই বাইকার্বনেট আয়নও বেশি থাকে। সেখানে অ্যান্সারটা হচ্ছে 22-এর ডি অ্যান্সার হবে, ঠিক হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, জয়িতা বাবু ঠিক আছে, পোলা ঠিক আছে, 22-এর ডি, শুভম ঠিক আছে, রাইট। না, ব্লাডের মধ্যে বাইকার্বনেট থাকে, দেখো মনস্বী ঠিক উত্তর দিয়েছে। কার্বনেট কেন ধরবো আমরা? ব্লাডের মধ্যে সবসময় হাইড্রোজেনের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড রিয়াকশান করে বাইকার্বনেট হিসেবে থাকে। এটা তো তোমরা পড়া উচিত ছিল ব্লাডে, তোমরা যখন ক্লাস করেছো। যদি করে থাকো আমি জানি না, ক্লাস যদি করেছো কিনা আমি এখানে তো দেখিনি, দু একজনকে চিনি আমি করেছো এটা ক্লাস, যারা জুলজি বা বটানি ক্লাসে তো এগুলো আলোচনা হয়ে গেছে। তো সেখানে যে তোমার সবসময় ব্লাডের মধ্যে কি থাকে, ব্লাডের মধ্যে থাকে বাইকার্বনেট আয়ন আর বাইসালফেট আয়ন থাকে, আর ক্লোরাইড আয়ন থাকে, ক্লোরাইড বাইসালফেট বাইকার্বনেট। সেই হিসাবে সিম্পল মনে রাখা খুব সুবিধা, বাইকার্বনেট হবে। হাইড্রোজেন কার্বনেট মানে তো বাইকার্বনেট HCO3, আর ক্লোরাইড থাকবে, সেই হিসাবে অ্যান্সার ডি। পরেরটা আসছি, লোহিত রক্তকণিকা বেশি পরিমাণে কার্বনিক অ্যাসিড তৈরি হয় কেন? CO2 প্লাজমা প্রবেশ করলে লোহিত কণিকা প্রবেশ করে তাই জন্য হয় কি, নাকি লোহিত রক্তকণিকা বেশি পরিমাণে বাইকার্বনেট থাকে তাই জন্য হয়, নাকি কার্বনিক অ্যানহাইড্রেস উৎসেচক লোহিত কণিকা থাকে তাই জন্য হয়, নাকি CO2 প্লাজমা প্রোটিনের যুক্ত কারণ তৈরি করে? এটা বেশ ক্রিটিক্যাল কোশ্চেন, ভাবো, ভাবলে পারবে, পট করে উত্তর দেবে না, এটা ভেবে নিয়ে উত্তর দাও, পড়ে নাও, পড়ে উত্তর দাও, পেরে যাবে কিন্তু। ঠিক করে দেখো, চট করতে গেলে ভুল হয়ে যাবে কিন্তু। 23-এর ডি। না, CO2 প্লাজমার সঙ্গে যুক্ত তো হয় না, CO2 তো আরবিসির সঙ্গে যুক্ত হয়, কিন্তু সেটা অ্যান্সার করার জন্য তো করতে গেলে সেটা বি করলে উত্তর হয়ে যেতে পারে, তাই না? কিন্তু বি করা তো যাবে না, এখানে উত্তরটা এক্স্যাক্ট, হ্যাঁ বনশ্রী ঠিক দিয়েছে উত্তর,
সাইদা ঠিক দিয়েছে, সি হবে, রাইট। এই এনজাইমটা মনে রেখে দেবে, কার্বনিক অ্যানহাইড্রেজ উৎসেচক লোহিত কণিকা ম্যাক্সিমাম থাকে। আরে যেটাকে আমরা সেই পড়তাম না, ক্লোরাইড শিফট, মনে করে দেখো ফিজিওলজিতে ছিল, এই যে সেই আমাদের রেসপিরেশনের মানে শ্বাসকার্য চ্যাপ্টারের মধ্যে ছিল হিউম্যান রেসপিরেশনের ক্লোরাইড শিফট। সেই ক্লোরাইড শিফটের ক্ষেত্রে ছিল কার্বনিক অ্যানহাইড্রেজের জন্যই তো হচ্ছিল ভেতরে গিয়ে না সেই উৎসেচকটা, সেই আরবিসির ক্ষেত্রে। তো সেই জন্য কার্বনিক অ্যানহাইড্রেজ উৎসেচকটা মনে রাখতে হবে, এর জন্যই বেশিরভাগ কার্বনিক অ্যাসিড তৈরি হয়। তাহলে অ্যান্সারটা সি ঠিক আছে। শুভম, প্রলয়, সুমিতা ঠিক আছে উত্তর, সুস্মিতা, সাইদা সবার উত্তর, বনশ্রী ঠিক আছে উত্তর। লাইফ সায়েন্সে মক লোড আপ হবে কি জানি না, আমাকে তো বললো মক টেস্ট বোঝাচ্ছে, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আমি তোমাদের তো আগে আমি বললাম তো, আমি ফিজিওলজি পার্টটা কমপ্লিট করে দিয়ে গেছি, আজ মক টেস্টটা করিয়ে দিচ্ছি। এবং তোমাদের তো এটা এটা অ্যাপটা পারচেস করতে বলেছে, এটা তোমাদের অ্যাপটা পারচেস করতে বলেছে, এই তাহলে তোমাদের মক টেস্ট দিয়ে দেবে, আলাদা করে দেবে বলেছে। এটা তাই তো বললাম আমাকে, মানে যিনি এখানকার কর্ণধার তিনি বললেন এটা, যেটা অ্যাপটা পারচেস করলে তোমরা পুরো সেটটা পাবে। কারণ ক্লাসেরটা হয়ে গেছে, এটা আলাদা করে অ্যাপের একটা সেট, এই কোশ্চেন অ্যান্সারে মক টেস্টের সেট বানিয়েছে, অনেক মক টেস্ট আছে, আমি যতগুলো পারছি আলোচনা করব। অ্যাপ পারচেস করতে বলেছে, এইটুকুনি আমি জানি, আমাকে বলেছে, তোমাকে বলে দিলাম। প্রশ্নটা ডেবিট করেছিল, ডেবিটকে আমি বলে দিলাম ওই জন্য। নেক্সট 24 আসছি। চব্বিশের ক্ষেত্রে বলছে এটা, আচ্ছা স্পেলিংটা ভুল আছে, এটা হবে, এটা কার্ড নয়, এটা হবে কডি টেন্ডনি। কডি টেন্ডনি যেখানে পাওয়া যায় সেটি হলো, হ্যাঁ। এবার হৃৎপিণ্ড নিলয় হবে নাকি সেমিলুনার কপাটিকা হবে, হৃৎপিণ্ড অলিন্দ নাকি পায়ের অস্থিপেশি হবে। কডি টেন্ডনি আর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কডি টেন্ডনি কোথায় পাওয়া যায়, অনেকবার পরীক্ষায় এসছে। দেখো এটা কি হবে, 24টা উত্তর দাও, কি দিচ্ছ উত্তর? সুমিতা অ্যাপে আপলোড হয়নি, অ্যাপে আপলোড হয়নি কি না, ঠিক আছে। তোমরা যদি রেগুলার ক্লাস করে থাকো জুলজি, বটানি, ফিজিওলজির, আমি সুমিতার কথা নিয়ে বলছি, তাহলে এখানকার যিনি কর্ণধার আছেন আকাশ, তার সঙ্গে আবার কথা বলে নিও এক্সাম ওয়ার্ডের, হ্যাঁ, মহিন্দা এক্সাম ওয়ার্ডের অন্য, তার সঙ্গে কথা বলে নিও। আর যারা নতুন করছো, আজ যে শুধু মক টেস্ট করছে, তাদের তো পারচেস করতেই হবে। আর তোমরা যদি পারচেস করে থাকো, কেউ তোমাদের মধ্যে করে থাকো পারচেস, আমি জানি না কে করেছো, সুমিতার প্রশ্ন থেকে আমি বলছি, তাহলে তোমরা একবার ওনার সঙ্গে কথা বলে নিও যেখানে আপলোড করা হয়নি। আচ্ছা, তো উত্তর কী হবে 24-এর এ? হ্যাঁ, সবার উত্তর ঠিক আছে, ভেরি গুড। হৃৎপিণ্ডের নিলয় ঠিক আছে, উত্তর সবার ঠিক আছে। প্রত্যেকে উত্তর, শুভম, সুস্মিতা, প্রলয়, জয়িতা, সুমিতা উত্তর দিয়েছে, সবাই উত্তর দিয়েছে, উত্তর ঠিক আছে। 24-এর এ, কডি টেন্ডনি যেখানে পাওয়া যায় সেটি হলো হৃৎপিণ্ডের নিলয়। নেক্সট, তারপরে আসছি 25। আচ্ছা, ইউরিকোটেলিক প্রাণী, সোজা প্রশ্ন, হর্ষের এখানে এটা পড়েনি, এটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইউরিকোটেলিক প্রাণী হলো যেই সব প্রাণী যাদের প্রধান নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ কী হবে। অনেকবার পরীক্ষা আসছে, বিভিন্ন পরীক্ষা আসছে। 25-এরটা দেখো, হ্যাঁ বাবুর উত্তর ঠিক হয়েছে, 24-এর ঠিক ছিল, সুস্মিতারও ঠিক ছিল, সুমাও ঠিক ছিল। 25-এরটা দেখো, ইউরিকোটেলিক প্রাণীর উত্তর কী হবে, নাইট্রোজেন ঘটিত পদার্থ। এটা উত্তর চেষ্টা করা দেওয়ার, এখান থেকে আর তিনটে, এখন অ্যাকচুয়ালি তিনটে প্রশ্ন হয় কিন্তু। এখানে দেওয়া আছে ইউরিকোটেলিক অ্যানিমেল, এটা দেওয়া আছে, দিয়ে বলছে এর রেচন বস্তু কী হবে, এটা চেয়েছে। আমি আরও এর সঙ্গে রিলেটেড কোশ্চেন বলছি, সেটা হচ্ছে গিয়ে ইউরিওটেলিক যদি অ্যানিমেল হয় তার রেচন বস্তু কী হবে। আর একটা হচ্ছে গিয়ে যে আমার অ্যামোনোটেলিক যদি অ্যানিমেল হয় তাহলে তার ক্ষেত্রে রেচন বস্তু কী হবে। তাহলে একটা ইউরিকোটেলিক, একটা ইউরিওটেলিক, একটা অ্যামোটেলিক, তাহলে এখানে অ্যান্সার কী দিচ্ছ তোমরা? এখানে 25-এরটা সি দিচ্ছ, হ্যাঁ ঠিক আছে উত্তর সবার ঠিক আছে। যারা উত্তর দিচ্ছ শুভম, প্রলয়, জয়িতা, বাবু, সুমিতা, সুস্মিতা সবার ঠিক আছে, 25 সি। তার মানে এখানে আমার কোশ্চেন অনুযায়ী ইউরিকোটেলিক মানে যে ইউরিক থেকে অ্যান্সার হয়ে গেল ইউরিক অ্যাসিড। তার মানে আমার ইউরিওটেলিক, ইউরিও থেকে হচ্ছে গিয়ে ইউরিয়া, আর অ্যামোনো থেকে হচ্ছে গিয়ে আমার অ্যামোনিয়া। এবার প্রশ্ন হলো অ্যামোটেলিক কারা না, অ্যামোটেলিক হলে যারা জলের মধ্যে থাকে, কারণ জলের মধ্যে অ্যামোনিয়া রেচন বস্তু হিসাবে ত্যাগ করতে সুবিধা হয়, তাই
হচ্ছে গিয়ে আমার অ্যামোটেলিক হবে গিয়ে জলজ প্রাণী, ইউরিক অ্যাসিড হচ্ছে গিয়ে সরীসৃপে দেখা যায় আর পক্ষীতে দেখা যায়, ওদের ক্ষেত্রে ইউরিক অ্যাসিড। আর স্তন্যপায়ীদের ক্ষেত্রে, উভচরদের ক্ষেত্রে, বিশেষ করে স্তন্যপায়ীদের ক্ষেত্রে, কিন্তু আমাদের মানুষের ক্ষেত্রে মেনলি প্রশ্ন আসে, আমাদের কিন্তু ইউরিয়া হচ্ছে প্রধান রেচন বস্তু। আমাদের ইউরিওটেলিক তোমার বলা হচ্ছে ইউরিওটেলিক। ডেভিডকে আমি বললাম তো তখন, ডেভিড তুমি যদি কথা বলতে হয়, এখানকার যিনি কর্ণধার, আমি সুমিতাকে বলেছিলাম, তিনি আকাশের সঙ্গে কথা বলবে, এক্সাম মডেলের যিনি কর্ণধার তার সঙ্গে কথা বলবে। ওইসব ব্যাপারে তো আমি জানি না কবে কী আপলোড করবে না করবে, ব্যাপারগুলো করবে। আচ্ছা, এবার হচ্ছে গিয়ে হ্যাঁ, এই উত্তর এটা 15 ঠিক হয়েছে, সবার উত্তর ঠিক হয়েছে। এটা 25-এর সি উত্তর হবে, 25-এর সি উত্তর হবে। তারপরে আসো। আচ্ছা, আমি একবার বলে দেবো ওদের আপলোড করার কথাটা, কি আপলোড করে না করে আমি বলে দেবো, জিজ্ঞেস করছো, আমি বলবো যারা প্রশ্ন করছিল, আমি যেখানকার এক্সাম মডেলের যে মেন, তাকে আমি বলে দেবো, সে কী বলে দেখবো, তোমার সাথে আলাদা কথা বলে নিতে বলবো। হ্যাঁ, এরকম ওই যে ডেভিডকে কী বললাম, মক টেস্ট আপলোড হবে, এসব তো আমি জানি না, আমাকে পড়াতে বলেছে, আমি করিয়ে দিচ্ছি। এসব তুমি এখানকার যে মেন আছে, ওই যে বললাম আকাশ স্যার আছে, আকাশ স্যারের সাথে কথা বলে নেবে। আমি তো একবার বলে দেবো, তোমার হয়ে বলে দেবো, কিন্তু তুমি আলাদা করে পারলে ফোন করে কথা বলে নেবে একবার। আচ্ছা, কোনটি ভুল? ইউরেমিয়া মূত্রে ইউরিয়া থাকলে, কিটোনিউরিয়া মূত্রে কিটোমরি থাকলে, গ্লাইকোসিডের মূত্রে গ্লুকোজ থাকলে, অ্যালবুমিনের মূত্রে অ্যালবুমিন থাকলে, তো কোনটাকে আমরা উত্তর নেব? 26 নম্বর এটা। 26A, হ্যাঁ 26A হবে, ইউরেমিয়া, এটা ভুল। মূত্রে ইউরিয়া থাকলে ইউরেমিয়া হচ্ছে ভুল, বাকিগুলো সবই হবে। সবার উত্তর ঠিক আছে, যারা 26A দিয়েছো উত্তর ঠিক আছে। বাকিগুলো সব ঠিক আছে। গ্লাইকোসিডিয়াতে হয়, গ্লুকোজ থাকলে কিটোনিউরিয়া হয়, গ্লুকোজ থাকলে অ্যালবুমিন থাকলে হয়। এখানে রিলেটেড একটা প্রশ্ন করিয়ে দিই। সাপোজ ধরো প্রশ্ন এসছে, আর একটা প্রশ্ন বলছি, এটা হচ্ছে পাইউরিয়া। এটা কি হবে? এটা হচ্ছে গিয়ে প্রেজেন্স অফ প্রেজেন্স অফ পাস সেলস। প্রেজেন্স অফ পাস সেলস মানে কি? পাস সেলস মানে হচ্ছে পুঁজ, ইন ইউরিন। তাহলে ইউরিনের মধ্যে যদি পুঁজ বেরোয়, পাস সেলস বেরোয়, তাকে বলে পাইউরিয়া, মনে রাখতে হবে এইটা, প্রশ্ন দেয়। আর যদি বলে যে প্রোটিনিউরিয়া, প্রোটিনিউরিয়া, তাহলে হচ্ছে গিয়ে মূত্রে প্রোটিনের উপস্থিতি। এইগুলো রিলেটেড প্রশ্নের আমি বলে দিলাম তোমাদের। হ্যাঁ, পুঁজ থাকলে হয়, ঠিক বলেছে বলে। হয়ে গেল, প্রোটিন থাকলে হয়, হ্যাঁ ঠিক আছে। নেক্সট কোশ্চেনে আসছি। 26টা আমাদের আলোচনা হয়ে গেছে, 27 নম্বরে আসছি। নিম্নলিখিত কোনটি পেক্টোরাল গার্ডেলের অংশ? আর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। স্টারনাম, ইলিয়াম, অ্যাসিটাবুলাম, গ্লিনার্ড গহ্বর। পেক্টোরাল গার্ডেল মানে কোন অংশটা? আমাদের এখানটা কাঁধের কাজটা রয়েছে, আর পেলভিক গার্ডেল মানে হচ্ছে কোমরের কাজটা। সেই হিসেবে অ্যান্সারটা করো, 27-এরটা।
আচ্ছা, এটার অ্যান্সার কি দিয়েছো তোমরা? 27 ডি, হ্যাঁ ঠিক আছে, 27 ডি। সবার উত্তর ঠিক আছে, প্রত্যেকের উত্তর ঠিক আছে। না, সি হবে না, ডি হবে। অ্যাসিটাবুলামটা রয়েছে পেলভিক গার্ডলে। আর যারা ডি দিচ্ছে উত্তর, হ্যাঁ, সেটা হচ্ছে গিয়ে তোমার তোমার লিনয়েড গহ্বর পেক্টোরাল গার্ডলে থাকে। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 27 ডি, ঠিক আছে। আচ্ছা, পরেরটা আসছি। ফোরামেন অফ মনরো, আর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ফোরামেন অফ মনরো, এটা ব্রেন থেকে দিয়েছে, ফিজিওলজির একটা কোশ্চেন, ব্রেন থেকে দিয়েছে। ছিদ্র থাকে, যা তৃতীয় চতুর্থ ভেন্ট্রিকলের মধ্যে থাকে। পার্শ্ব পার্শ্ব মানে হচ্ছে প্রথম আর দ্বিতীয়কে পার্শ্বীয় ভেন্ট্রিকেল বলে, নিলয় বলে। পার্শ্বীয় নিলয় এবং তৃতীয় ভেন্ট্রিকেলের মধ্যে থাকে। রাইনোসিল ডায়নোসিল থাকে, ডায়াসিল মেডোসিল থাকে। তাহলে খুব সোজা জিনিস, এখানে এবিসিডির মধ্যে প্রথমে সিডিকে আমরা বাদ দিয়ে দিতে পারি, এবির মধ্যে উত্তর। কিন্তু কোনটা হবে, এ হবে না বি হবে? হ্যাঁ, 28 বি হবে। ঠিক আছে, সবার উত্তর ঠিক হয়েছে, 28 বি হবে। পার্শ্বীয় নিলয় মানে প্রথম আর দ্বিতীয় নিলয় এবং তৃতীয় ভেন্ট্রিকেলের মধ্যে ফোরামের মণ্ড থাকে। এটা হচ্ছে ফিজিওলজির খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ফিজিওলজির এই কোশ্চেনটা হচ্ছে, হ্যাঁ, ব্রেনের পার্ট থেকে কোশ্চেনটা করা হয়েছে। ঠিক আছে, এটা হলো। পরের কোশ্চেন 29-এ আসবো আমরা। আর একটা ব্রেনের কোশ্চেন আছে, দেখো। পঞ্চম কোঅর্ডিক স্নায়ু কোনটা হবে? আমরা জানি আমাদের 12 জোড়া করোটিড স্নায়ু থাকে, 12 জোড়া করোটিড স্নায়ু থাকে। আর 31 জোড়া সুষুম্না স্নায়ু থাকে। তার মধ্যে কোনটা হবে? ট্রাইজেমিনাল, অপটিক, অ্যাবডুসেন্স, ফেসিয়াল। 29 এ হবে, তাই তো? 29 এ হবে, ঠিক আছে উত্তর। যারা যারা 29 এ দিচ্ছে উত্তর ঠিক আছে। পঞ্চম করোটিড স্নায়ু ট্রাইজেমিনাল হবে, ঠিক আছে। মনস্বী, অয়ন্তিকা, সুমিতা, সুস্মিতা, প্রলয়, সবার উত্তর ঠিক আছে। শুভম, 29 এ হবে। প্রলয়েরও ঠিক আছে, সব উত্তর হবে 29 এ হবে। জয়িতার ঠিক আছে, সব উত্তর ঠিক আছে। সুস্মিতারও ঠিক আছে, উত্তর সবার ঠিক আছে। ভেরি গুড, যে পারলে খুব ভালো হয়েছে। পরেরটা আসি। 30, হরমোনের রাসায়নিক প্রকৃতি কীরকম হবে? অ্যামাইনো অ্যাসিড ঘটিত, পেপটাইড জাতীয়, স্টেরয়েড জাতীয়, উপরে সবকটাই ঠিক। কী হবে 30-এরটা? 30 উত্তরটা দাও এবার। 30-এর হচ্ছে ডি, হ্যাঁ। বনশ্রী, শুভম, প্রলয় সব উত্তর ঠিক দিচ্ছে। 30-এর হচ্ছে গিয়ে ডি। উপরের সবকটি হচ্ছে হরমোন রাসায়নিক প্রকৃতি, কারণ হরমোন প্রোটিন জাতীয় হয়, স্টেরয়েড হয়, অ্যামাইনো অ্যাসিড জাতীয় হয়। অ্যামাইনো অ্যাসিড মানে হচ্ছে প্রোটিন জাতীয়, পেপটাইড, স্টেরয়েড জাতীয়, তাহলে সেটা ডি। হ্যাঁ, জয়িতা সবার ঠিক আছে উত্তর। আহ, আব্দুল ঠিক আছে, সুমিতার ঠিক আছে, সব উত্তর ডি হবে। নেক্সট আসছে আমরা 31-এর কোশ্চেনে। হাফ শেষ হয়ে গেল আর হাফ বাকি। পরেরটা, এন্টারোগ্যাস্ট্রিনটা কি? পাকস্থলীর শ্বেতসার দ্বারা নিঃসৃত হরমোন, ইউরিনামের শ্বেতসার দ্বারা নিঃসৃত হরমোন, পরিপাক ক্রিয়ার সঙ্গে জড়িত অন্তঃক্ষরা গ্রন্থি দ্বারা নিঃসৃত পদার্থ, শ্বেতসার দ্বারা নিঃসৃত উৎসেচক। আগেরটা সুস্মিতা ঠিক হয়েছিল, ডি। এবার এইটা বলো, 31-এরটা।
31 সি, আবার এ বলছো, অনেক অনেক বলছো। সি কি হবে? এ হবে ঠিক করে দেখো 31। সাজেশান দেওয়া হবে কিনা আমি জানি না, তোমাদের মক টেস্টগুলো দিয়েই তো বললো আমাকে আলোচনা করতে, এটা সাজেশান হিসাবে বলে দিচ্ছে করতে, এরপর আলাদা করে দেবে কি জানি না। তোমরা আকাশ স্যারের সঙ্গে কথা বলে নেবে, উনি সব জানেন, আমি তো এগুলো জানি না। আমাদের বলেছে এটাই সাজেশান হিসাবে মক টেস্ট সাথে আলোচনা করতে, দেখিয়ে দিতে বলেছে, আমি আলোচনা যেন করছি। আচ্ছা, ইন্টারোগেশন হবে অ্যান্সার বি। অপশন অনুযায়ী অ্যান্সার কিন্তু অ্যান্সার আছে বি, জরুরি নামে শ্লেষার সাথে নিশ্চিত হরমোন হবে ইন্টারোগেস্টিন। সি নেওয়া দরকার নেই, বেটার অ্যান্সারটা না, সি অ্যান্সার হবে, কিন্তু বেটারটা হচ্ছে কোথা থেকে বেরোচ্ছে, সেই জন্য বি নেওয়াটাই বেটার। হ্যাঁ, অদিতি পান্ডা উত্তর ঠিক দিয়েছে, 31 বি হবে, ঠিক আছে। শুভম উত্তর ঠিক দিয়েছে, শুভম দেব 31 বি হবে। প্রলয় ঘোষ ঠিক দিয়েছে, বি হবে। সুমিতা পাত্র ঠিক দিয়েছে, 31 বি হবে। পরেরটা, এবার একটা বটানি কোশ্চেন, ট্যাপেটাম লক্ষ্য করা যাক, কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নিম্বাসার প্রাচীরে, পরাগধানীর প্রাচীরে, বুং গ্যামেটোফাইটে, স্থির গ্যামেটোফাইটে কোথায় হবে বলো? 32-এর ক্ষেত্রে কি হবে? বি হবে, রাইট। পরাগধানীর প্রাচীরে উত্তর ঠিক আছে। অদিতি, আব্দুর, সুমিতা সব উত্তর ঠিক আছে। বনশ্রী, প্রলয়, স্মিথ, শুভম ঠিক আছে, 32 বি হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আসছি, নিম্নলিখিত লিচুর কোনটি ভক্ষণশীল অংশ? এন্ডোকার্প, পেরিকার্প, মেসোকার্প নাকি রসালো বীজতক? এটা সোজা কোশ্চেন, বাট ইম্পর্টেন্ট কোশ্চেন। বলো, বটানি কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লিচুর কোন অংশটা আমরা খাই? 33-এরটা বলো। হ্যাঁ সুমিতা, যেহেতু আগেরটা 32 ঠিক ছিল বি, এবার 33টা বলো। লিচুর কোন অংশটা আমরা খাই, ভক্ষণশীল অংশ? 33 ডি, হ্যাঁ ঠিক আছে, 33 হচ্ছে ডি। শুভমের ঠিক আছে, বনশ্রীর ঠিক আছে, প্রলয়ের ঠিক আছে, 33 ডি হবে উত্তর। সুমিতা ঠিক আছে 33 ডি, অমিয় পাত্র ঠিক আছে ডি, সাইদা ঠিক আছে ডি, স্মিথ 33 ডি ঠিক আছে। 34 দেখো, ক্রিপ্টোচিডিজম, আবার ফিজিওলজি একটা কোশ্চেন এলো। ক্রিপ্টোচিডিজম হলো একটি অবস্থা যাতে ডিম্বাশয় গুবান্নাকুলামে থাকা অবস্থায় থাকে, ডিম্বাশয় নিচে নাব দিয়ে অসবল অবস্থায় থাকে, উদর গহ্বরে শুক্রাশয় স্বাভাবিক থাকে, বা শুক্রথলির মধ্যে নামতে অসবল হওয়া অবস্থা। তো কোনটা হবে? ক্রিপ্টোচিডিজম মানে কোন রোগটা বলছে? 34 বলো। 34 ডি, হ্যাঁ ঠিক আছে। সুস্মিতার ঠিক আছে, শুভমের ঠিক আছে, বনশ্রী, পোলা ঠিক আছে, সাইদা ঠিক আছে, সব ঠিক আছে, 34 ডি হবে। শুক্রাশয় শুক্রথলির মধ্যে নামতে অসবল হলে তাকে আমরা ক্রিপ্টোচিডিজম। লাভদুর ঠিক আছে, সুমিতা ঠিক আছে। নেক্সট কোশ্চেন আসছি, যেখান থেকে টেস্টোস্টেরন খরিত হয় সেটি হলো, আরও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সেমিনিফেরাস কোষ, সার্টোলি কোষ, লেডিকের কোষ, ওপরে সব কটি, কোন 35 কী হবে অ্যান্সার বলো? পঁয়ত্রিশ সি হবে, রাইট। 35 সি হবে। শুভম, বনশ্রী, গিরি গায়েন, স্পোলার, স্মিথ সব উত্তর দিয়ে দিচ্ছে, 35 সি হবে। সাইদাও দিয়েছে ঠিক আছে, জয়িতা লিখেছে, আব্দুল সবার ঠিক আছে উত্তর 35 সি, সুস্মিতা ঠিক আছে, সি হবে। রিয়া ঘোষ ঠিক আছে, সি হবে। সুমিতা ঠিক আছে, সি হবে। 36 আসছে পরেরটা,
গর্ভাবস্থা সুরক্ষার জন্য প্লাসেন্টা থেকে যে হরমোন খরিত হয় সেটা হলো এইচসিজি, এইচপিএল, প্রজেস্টেরন, ইস্ট্রোজেন, গ্লুকোকর্টিকয়েড, এইচসিজি, এইচপিএল, প্রজেস্টেরন, ইস্ট্রোজেন, এইচসিজি, এইচপিএল, ইস্ট্রোজেন, রিল্যাক্সিন, অক্সিটোসিন, এইচসিজি, এইচপিএল, প্রজেস্টেরন, প্রোল্যাক্টিন। কোনটা অ্যান্সার হয় বলো? এখানে প্রথমেই দেখো সিআরডিকে আমরা বাদ দিয়ে দিতে পারি, কারণ রিল্যাক্সিন, অক্সিটোসিন এগুলো তো অক্সিটোসিন তো পার্সেন্টাতে বেরোয়ই না। হ্যাঁ, প্রোল্যাক্টিনও পার্সেন্টাতে বেরোয় না। সিডিকে আমরা বাদ দিচ্ছি কারণ অক্সিটোসিন পার্সেন্টাতে বেরোয় না, প্রোল্যাক্টিন বেরোয় না। তাহলে অ্যান্সারটা এ আর বি এর মধ্যে রয়েছে, কিন্তু কোনটা ঠিক অ্যান্সার হবে? 36, 36 বি হবে, সি হবে না। কারণ সিতে অক্সিটোসিন আছে, অক্সিটোসিন তো প্লাসেন্টা থেকে বেরোয় না, এখানে প্লাসেন্টা থেকে বলেছে। সি কী করে উত্তর নিচ্ছ? সেখানে অ্যান্সারটা হবে বি। এইচসিজি, এইচপিএল, প্রজেস্টেরন, এস্ট্রোজেন এই চারটেই তো বেরোয় প্লাসেন্টা থেকে। এও হবে না, কারণ গ্লুকোকর্টিকয়েডস তো প্লাসেন্টা থেকে বেরোয় না। তাহলে না, এ হবে না। গ্লুকোকর্টিকয়েডস প্লাসেন্টা থেকে বেরোয় না, তোমার খেয়াল রাখো প্লাসেন্টা থেকে কী বেরোচ্ছে এটা খেয়াল রাখতে হবে। তাহলে অ্যান্সার বি যারা বলছে তার উত্তর ঠিক আছে। এইচসিজি, এইচপিএল, প্রজেস্টেরন, এস্ট্রোজেনের চারটে অ্যান্সারই হবে। বি করে না, অ্যান্সার চেঞ্জ করে সবাই যারা বি বলছে ঠিক আছে সবাই অ্যান্সার বি করে নাও, বি হচ্ছে অ্যান্সার। কারণ আমি বলে দিলাম, গোল গোল করে দেখিয়ে দিচ্ছি, মার্ক করে সব দেখিয়ে দিলাম কেন, কারণ কী হচ্ছে। ঠিক আছে, তাহলে 36 বি হলো। পরেরটা আসছে 37। আর একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আমার জেনেটিক্সের পার্ট থেকে, জুলজিতে জেনেটিক্সের পার্ট, সেই জেনেটিক্সের পার্ট থেকে কোশ্চেন আছে। টার্নার সিনড্রোম নিচে কোনটি দেখায়? খুব সোজা, ট্রিপল এক্স, এক্সও, এক্স এক্স ওয়াই, এক্স ডবল ওয়াই। কী হবে বলো? 37 হচ্ছে, হ্যাঁ গিরি ঠিক আছে, শুভম ঠিক আছে, বি হবে অ্যান্সার। নিচে টার্নার সিনড্রোমে দেখা যায় বি, কারণ আমরা জানি টার্নার সিনড্রোমের ক্ষেত্রে 44A প্লাস এক্স ও দেখা যায়। একটা টোটাল ক্রোমোসোম নাম্বার হচ্ছে গিয়ে 45। একটা এক্স ক্রোমোসোম বা ওয়াই ক্রোমোসোম থাকে না, সেই জন্য একটা এক্স ক্রোমোসোম থাকে, সেই জন্য এক্সের অ্যান্সার হবে টার্নার সিনড্রোমের ক্ষেত্রে। ঠিক আছে, অ্যান্সার ঠিক হয়েছে, ভেরি গুড। পরের কোশ্চেনে আসছি। 37 সি সবার উত্তর, যারা 37 সি দিয়েছো, এই 37 বি, সি নয়, 37 বি হবে। 37 বি উত্তর দিচ্ছে হবে সবার, ঠিক আছে, সি হবে না। 37 বি, সিটা তো এক্স এক্স ওয়াই তো এ তো দেখা যায়, ক্লাইনেফেল্টার সিন্ড্রোমে দেখা যায়। তাহলে এখানে তো এক্সও হচ্ছে, তাই না? সেই জন্য অ্যান্সারটা হবে বি, 37 বি। 38 আছে, প্লিওট্রপিক প্রভাব দেখা যায় হিমোফিলিয়া, রাতকানা, মানবের চর্মের বর্ম, সিকেলস অ্যানিমিয়া। কোনটা প্লিওট্রপি দেখা যায়? জেনেটিক্স আর একটা কোশ্চেন আমাদের বলতে হবে। প্লিওট্রপি, প্লিওট্রপি না, মানুষের চর্মের বর্ণটা প্লিওট্রপি না, ওটা হচ্ছে গিয়ে পলিস্ট্যাটিক ইনহেরিটেন্স, অর্থাৎ এটাকে আমরা পলিজেনিক ইনহেরিটেন্স বলে, যেটাকে পলিজেনিক। এখানে হ্যাঁ ডি হবে, সিকেলস অ্যানিমিয়া। প্লিওট্রপি হচ্ছে সিকেলস অ্যানিমিয়া, অ্যান্সার হবে। চর্মের বর্ণটা হচ্ছে গিয়ে পলিজেনিক উত্তরাধিকারের মধ্যে পড়ছে, সেই জন্য সি করবো না, আমরা করব ডি, সিকেলস অ্যানিমিয়া করব। ডি করবে, সি নয়, ডি। নেক্সট আসছি, একটি হিমোফিলিয়া বাহক মহিলার সঙ্গে একটি স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তাদের সন্তানদের ফিনোটাইপ কী হবে? সমস্ত সন্তান হিমোফিলিক, কন্যা সন্তান হিমোফিলিক, সব পুত্র সন্তান হিমোফিলিক, কন্যা সন্তান স্বাভাবিক, 50% পুত্র হিমোফিলিক, অন্য সন্তান স্বাভাবিক হবে। কোনটা উত্তর নেব? 39টা বলো। এটা ক্যালকুলেশনের কোশ্চেন, ক্যালকুলেশন করে বলতে। 39 ডি, হ্যাঁ ঠিক আছে, 50% পুত্র হিমোফিলিক, অন্যান্য সন্তান স্বাভাবিক, 39 ডি হবে। ঠিক আছে, 39 ডি হবে, পেরে গেছো, ভেরি গুড। নেক্সট আসছি, সব 39 ডি ঠিক আছে। 40-এ আসছি, প্রজাতির আনুপাতিক ধ্রুবক কোনটি? টি প্লাস সি, জি প্লাস এ, জি প্লাস সি, এ প্লাস টি, এ প্লাস জি, জি সি প্লাস টি, এ প্লাস সি, টি প্লাস জি। কোনটা উত্তর হবে? অর্থাৎ এটাকে আমরা বলি, এটাকে বলা হয় চার গফের সূত্র। ডিএনএতে যে আমার বেস পেয়ারিং হয়, ডিএনএ বেস পেয়ারিং যেটা হচ্ছে চার গফের সূত্রটা, অর্থাৎ আমার অ্যাডেনিন
গুয়ানিন, সাইটোসিন আর থাইমিন, এর মধ্যে কি বন্ডিংটা হবে, কোনটা 4 গপ বলে গেছিলেন, সেই বোঝাতে আনুপাতিক ধ্রুবক জিজ্ঞেস করছে ডিএনএর নাইট্রোজেন যে বেসগুলো আছে, নাইট্রোজেন বেসগুলো কোনটা বন্ডিং হবে। বলো এটা হচ্ছে গিয়ে 40-এরটা হচ্ছে গিয়ে সি হবে। 40-এরটা সি হবে। A+G, G+C+T, কারণ আমরা জানি কি নাইট্রোজেন যে বেস আছে, নাইট্রোজেন বেস ডিএনএ ক্ষেত্রে আমার দু রকম আছে, একটা হচ্ছে গিয়ে পিউরিন আর একটা হচ্ছে গিয়ে পিরিমিডিন। এবার পিউরিনের ক্ষেত্রে হচ্ছে গিয়ে এ আর জি, পিরিমিডিনের সি আর টি, তাহলে দুটোকে প্লাস করে দেওয়া হচ্ছে A+D, C+T, সেখানে অ্যান্সারটা হলো এখানে সি, 40-এর সি অ্যান্সার হলো। ঠিক আছে, প্রত্যেকে ঠিক আছে, প্রলয়, গিরি সবার ঠিক আছে, জয়িতা, প্রলয়, সুস্মিতা সব ঠিক আছে। তো সেটা সি হলো। এবার 41-এ কোশ্চেন আসছে। বিডিএনএ ডাবল হেলিক্সে একটি পাক, আমাদের মানুষের যে ডিএনএ পায় তাকে বিডিএনএ বলা হয়, ডিএনএ ভাগ আছে, এই পাকটা কত হবে। তুমি যদি বিটা ভুলেও যায়, তোমার জিজ্ঞেস করে মানুষের ডিএনএ ক্ষেত্রে এক একটা পাক কত, মানে এই যে এই জিনিসটা আসছে, এই জিনিসটা আসছে, তো এইখান থেকে এই ডিস্টেন্সটা কত হচ্ছে তোমার ন্যানোমিটারে দিচ্ছে, আর্মস্ট্রং ন্যানোমিটারে দিচ্ছে 41। একচল্লিশের ক্ষেত্রে হচ্ছে বি, ঠিক আছে, 3.4 ন্যানোমিটার, 41 বি অ্যান্সার হচ্ছে। নেক্সট আসছি 42। নিচে কোন জোড়াটি সঠিক নয়, মানে ওই এক্ষুনি পিউরিন পিরিমিডিন যে বেসটা দেখালাম সেখানে কোনটা ভুল আছে, বলছে ইউরাসিল সাইটোসিন কি পিরিমিডিন, না গুয়ানিন অ্যাডেনিন পিউরিন, অ্যাডেনিন থাইমিন পিউরিন, থাইমিন ইউরাসিল পিরিমিডিন, কোনটা সঠিক নয় সেটা বলেছে, ভালো করে দেখে উত্তর দাও 42-এরটা। হ্যাঁ ঠিক আছে, 42 সি হবে। হ্যাঁ, শুভম, বনশ্রী, প্রলয় 42 সি উত্তর দিয়েছে। অ্যাডেনিন থাইমিন তো পিউরিনে থাকে না, অ্যাডেনিন গুয়ানিন পিউরিনে থাকে, তাই না। স্মিতের উত্তর ঠিক আছে 42 সি, সুমিতার উত্তর ঠিক আছে 42 সি, সাইদের উত্তর ঠিক আছে 42 সি। পরের কোশ্চেনে যাব, সুস্মিতার উত্তর ঠিক আছে 42 সি। রিয়া উত্তর ঠিক আছে, অমিয় উত্তর ঠিক আছে 42 সি। কে চ্যাট যে দিচ্ছে তার উত্তর কিছু সাথে আলাদা উত্তর, যাই হোক এখানে আসো সি। আচ্ছা, প্রথম প্রাণের সঞ্চার ঘটেছিল কার মধ্যে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ব্যাকটেরিয়া, প্রোটোভাইরাস, ভাইরাস, প্রোভাইরাস। প্রথম প্রাণের সঞ্চার ঘটেছিল কার মধ্যে, এই অরিজিন অফ লাইফে জুলজিতে এটা পড়েছো, দেখো। এটা অ্যান্সার দাও 43-এরটা, বি ঠিক আছে উত্তর, প্রোটোভাইরাস হবে। মনস্বী ঠিক আছে উত্তর, না স্মিথ বি হবে, এটা এ হবে না, প্রোটোভাইরাস হবে, প্রাণের সঞ্চার ঘটে, ব্যাকটেরিয়া না, প্রোটোভাইরাস। বি করো, বি করো, সুমিতা এ করো, জয়িতা এ করবে না, এই আসো বি করো, বি হবে, বি হবে, বি অ্যান্সার প্রোটোভাইরাস। বিভিন্ন পরীক্ষা অ্যান্সার কি অনুযায়ী এটা বি হবে, প্রোটোভাইরাস। শুভম ঠিক আছে, বি হবে। এরপরে আসছি আমরা পরের কোশ্চেনে, দ্যাট ইজ 44-এর কোশ্চেন আমরা আসছি। সি, নালিজমি, হ্যাঁ বানানটা টাইপিং ভুল হয়েছে, নালিজমি অবস্থা কোনটা, 2n+1, 2n-1, 2n-2, 2n-1, কোনটা হবে নালিজমি বলো। এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট জেনেটিক্সের কোশ্চেন। নালিজমি বলো, আল্লাহ জানে। সুমিতা 43 বি চেঞ্জ করেছো, ঠিক আছে। হ্যাঁ স্মিথ ঠিক আছে, পোলার ঠিক আছে, অসুবিধা নেই, ভুল হতেই পারে, আবার ঠিক করে নেবে। হ্যাঁ শুভব্রত এটা বি বলছে, শুভম সি বলছে, কোনটা, হ্যাঁ সি তো হবে, বি নয় সি হবে, 43 এটা বি হবে।
কিন্তু তারপর 44 থেকে সি হবে। শুভম, বনশ্রী, সাহিদা, প্রলয়, স্মিত, জয়িতা, ভমিতা, দীনবন্ধু, সবার। দীনবন্ধুর ভুল হয়, টি হবে না, সি হবে। অমিয় ঠিক আছে, সি হবে, এটা সি হবে। যারা যারা সি বললে তো সি হবে, কারণ এখানে 2n-2 কীরকম করে মনে রাখতে হয়, যদি এন এর ভ্যালু, সাপোজ আমি এন এর ভ্যালু 1 ধরলাম, এটা আমার সুবিধার জন্য, আমি এন এর ভ্যালু 1 ধরলাম, তাহলে 2 × 1 - 2 করলে 2 - 2 যেটা 0, জিরোকে আমরা বলি নাল ফ্যাক্টর, সেই নাল ফ্যাক্টর থেকে এসছে গিয়ে আমার নালিজমি। এরম করে মনে রাখতে পারলে পরীক্ষার সুবিধা, নাহলে কিন্তু মনে রাখা খুব চাপের জিনিস। এই জন্য এখানে 44-এর সি অ্যান্সার হবে। নেক্সট আসছি পরের কোশ্চেনে। কোন প্রকারের ইন্ডাস্ট্রিয়াল মেকানিজম ব্রিস্টল মেটেরিয়াল প্রকৃতির মধ্যে দেখা যায়? ডিসপারটিভ, স্টেবিলাইজিং, ডাইরেকশনাল, আর্টিফিশিয়াল। 45, সেটা অ্যান্সার দাও। মানে প্রাকৃতিক, কী যেন এটা বলে, শিল্পগত বর্ণগ্রহ যে মতটা দেখা গেছে বিশ্বমিত্রের মতে, সেটা কী ধরনের জিজ্ঞেস করেছে। এটা ডাইরেক্ট মুখস্থ করলেই হয়ে যাবে। 45 সি, হ্যাঁ ঠিক আছে, ডাইরেকশনাল। 45 সি বিশ্বমিত্রে দেখা যাচ্ছে, 45 সি এর মধ্যে ডাইরেকশনাল মধ্যে দেখা যায়। যারা 45 সি বললে, হ্যাঁ বনশ্রী, শুভম, সুমিতা সবার ঠিক আছে, স্মিত, শুভব্রত সব ঠিক আছে, প্রলয় সব ঠিক আছে, না রিয়া সি হবে, সুস্মিতা ঠিক আছে সি, দীনবন্ধু, বিনা সি হবে, এটা ডাইরেকশনাল। নেক্সট 46, ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড হলো লিউসিন, মিথিওনিন, অ্যাসপার্টিক অ্যাসিড, লাইসিন। লিউসিন, মিথিওনিন, অ্যাসপার্টিক অ্যাসিড, লাইসিন। ও স্লেটন চ্যাক, স্লেটন চ্যাকের ক্লাস করেছো আমার? তোমার নামটা কি লেখো একবার, তুমি তো এখানে ছদ্মনামে রয়েছে, এটা কিউরিয়াস ম্যান। তোমার এক্স্যাক্ট নামটা কি আমার যদি মনে পড়ে দেখি। কিউরিয়াস ম্যানকে বলছি, আমার ক্লাস যদি করে থাকো তাহলে খুব ভালো কথা। কলকাতায় ক্লাস করে এসছো তাহলে স্লেটন চকে, বেলঘড়িয়া অঞ্চলে। যে লিখলে কিউরিয়াস ম্যান, তার নামটা অরিজিনাল বলো দেখি একবার শুনি। হ্যাঁ, এটা হচ্ছে 46 সি হবে, ঠিক আছে অ্যান্সার। অ্যাসপার্টিক অ্যাসিড, সবার অ্যান্সার ঠিক আছে, 46 সি। ওই দেখো একজন বলছে আমার ক্লাস করেছে অলরেডি, সে কলকাতায় গিয়ে আমার ক্লাস করে এসেছিলো সেটা জং ইনস্টিটিউটে। কিউরিয়াস ম্যান যে লিখেছে তার নাম সে দেখো লিখেছে। সবার উত্তর ঠিক আছে, এটা অ্যাসপার্টিক অ্যাসিড অ্যান্সার হবে, সি হবে অ্যান্সার। তারপর আসছি, অ্যান্টিসেরামের মধ্যে কি থাকে? অ্যান্টিসেরামের মধ্যে কি থাকছে? 47-এর কোশ্চেন আমার, 47-এরটা পড়বে। হ্যাঁ আমার সে, থ্যাংক ইউ কিউরিয়াস ম্যান, যে তুমি লিখছো তোমার নাম আমি যাইও। তুমি যে আমার প্রশংসা করছো, থ্যাংক ইউ। তুমি ক্লাসটা করেছো বলে তাই জন্যই বলছো, অফলাইন ক্লাস আমার করেছো। অফলাইন ক্লাস তো আরও বেটার হবে না, অনলাইন ক্লাসের থেকে অফলাইন বেটার হয়, বাট এখানে তো অফলাইন করা সম্ভব না, এখানে অনলাইনে করতে হচ্ছে। তো সেই জন্য অফলাইন ক্লাসই করেছিলাম, বেটার হয়েছিল। তুমি তো আমার ক্লাস করেছো, সব ঠিক আছে। আচ্ছা 47 আনটা অ্যান্টিসিরাম কী হবে? এটা 47টা সি, অ্যান্টিবডি থাকে বলছে, তাই তো? 47 হচ্ছে গিয়ে আমার সি, ঠিক আছে, অ্যান্টিবডি থাকে, রাইট। সবার উত্তর ঠিক আছে, অ্যান্টিবডি থাকে। নেক্সট আসছি, টি লিম্ফোসাইটসের সঙ্গে সম্পর্কের মধ্যে কোনটি সত্য? এরা থাইরয়েড কণা থেকে সৃষ্ট। এরা 3 প্রকারের হয়, সাইটোটক্সিক, হেল্পার এবং সাপ্রেসার। লিম্ফার কণা থেকে উৎপত্তি, ক্ষতিগ্রস্ত কোষের আর্মিসের নির্গমন ঘটায়। কোনটা হবে? 48। হ্যাঁ, 48-এর ক্ষেত্রে তোমরা কী উত্তর দিচ্ছ? 48 হচ্ছে কি আমার, 48 হবে কি আমার বি। হ্যাঁ ঠিক আছে, 48 যারা বি বলছো উত্তর ঠিক আছে। 3 প্রকারের সাইটোটক্সিক, হেল্পার এবং সাপ্রেসার, হ্যাঁ যেটা হচ্ছে গিয়ে এরকমভাবে বলা হয় টিসি, টিএইচ, টিএস, ঠিক আছে 48 বি। নেক্সট আসছে 49, বম্বিক্স মরি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। রেশম মথের লার্ভার নাম কি? ট্রোকোফোর, কোকুন,
ক্যাটারপিলার, নিম্ফ। পৌলমী যে কি কমেন্ট করছো, এই কমেন্টগুলো তুমি সবচেয়ে ভালো হয় তোমাদের যে আকাশ স্যার তাকে একবার ফোন করে জেনে নাও। কারণ আমি তো ওই ক্লাসগুলো সব কিছু করাইনি। আমি কোন ক্লাস তুমি কি বলছো আমি জানি না, তুমি দেখে নিও। কারণ কোন ম্যামের ক্লাস বলছো আমি জানি না এই ব্যাপারটা। তুমি এক্সাম ওরিয়ারের যে হেড আকাশ, তার সঙ্গে কথা বলে নিও একবার, ঠিক আছে? এখানে শুধু কোশ্চেন অ্যান্সারটা করা হচ্ছে, এখানে এইসব ব্যাপারে কথা বলো না। তোমরা জানেন আকাশ স্যারের সঙ্গে বলে আমি কথা বলে নিও। এখানে কিন্তু কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা হচ্ছে, আর কিছু আলোচনা হচ্ছে না এখানে। তাহলে 49 কী বললে? 49 সবাই বলছো ডি বলছো, তাই তো? দেখি অ্যান্সার কি অনুযায়ী। 49 হচ্ছে গিয়ে 49 ডি না, অ্যান্সার কি অনুযায়ী 49 সি আসছে, মম্বিসমরি। কিন্তু এখানে তোমার অ্যাকচুয়ালি ক্যাটারপিলারের তুলনায় নিম কী অ্যান্সার দিচ্ছ দেখি কেউ? বি দিচ্ছ অনেক অ্যান্সার, কোকুন। হ্যাঁ, লার্ভা কোকুন তো তারপরের পার্ট হচ্ছে না, কোকুন তো যখন গুটি হয়ে যাচ্ছে। নিম্ফ তো আলাদা, নিম তো আরশোলা ক্ষেত্রে হচ্ছে, টোকোফোরও আলাদা হয়ে যাচ্ছে না। তাহলে ক্যাটারপিলারটাই মানে শুঁয়াপোকা যেরকম প্রজাপতির ক্ষেত্রে, সেরকম এসবের মধ্যে ক্ষেত্রে ক্যাটারপিলারই বলা হচ্ছে সমুদ্র লার্ভা। তাহলে এখানে ক্যাটারপিলারটা অ্যান্সার হবে, হ্যাঁ। কারণ অ্যান্সার কি অনুযায়ী কিন্তু ক্যাটারপিলার আছে। তাহলে সবার উত্তর অনুযায়ী যারা সি উত্তর দিলে তাদের উত্তর ঠিক হলো, ক্যাটারপিলার উত্তর হলো। নেক্সট হচ্ছে 50 কোশ্চেনে আমরা আসছি। পোলট্রিতে কক্সিডিওসিস হওয়ার কারণ একটা রোগ, নিমাটোর প্যারাসাইটের জন্য, ভাইরাসের জন্য, প্রোটোজোয়া প্যারাসাইটের জন্য, আর টেপওয়ার্মের জন্য। কার জন্য হচ্ছে? 50টা বলো। পঞ্চাশ সি, আচ্ছা 50 সি, হ্যাঁ 50 সি প্রোটোজোয়া প্যারাসাইট, ঠিক আছে। 50 সি হবে সবার উত্তর, ঠিক আছে। পোলট্রিতে কক্সিডিওসিস হওয়ার কারণ হলো 50 সি প্রোটোজোয়া প্যারাসাইট, ঠিক আছে। নেক্সট 51, ব্যাকটেরিয়া বা অবায়বীয় নাইট্রোজেন সংবন্ধন সক্ষম, তা হলো রাইজোবিয়াম, ক্লস্ট্রিডিয়াম, ব্যাসিলাস, অ্যাজোটোব্যাক্টর। খুব ইম্পর্টেন্ট। এখানে প্রায় সবই উত্তর হবে, কিন্তু মনে রাখতে হবে এখানে মোর পারফেক্ট উত্তরটা আমাদের এখানে নিতে হবে। অর্থাৎ আমার মোর পারফেক্ট উত্তরটা নিতে হবে। অবায়ুজীবী নাইট্রোজেন সংক্ষম বলছে ব্যাকটেরিয়া, যেটা মানে ফ্রি লিভিংও নয়, আবার সিম্বিগতীয় মূল্য থাকে না, সেই অনুযায়ী উত্তরটা নিতে হবে। মানে এখানে এ বি ডি সবই উত্তর হওয়ার কথা, কিন্তু এখানে তোমার মনে রাখতে হবে একটা উত্তর নিতে হবে। এমনিতে উত্তর এ হওয়ার কথা, কিন্তু উত্তরটা এখানে অপশান অ্যান্সার কি অনুযায়ী শুভমের উত্তরটা ঠিক হয়েছে, ক্লস্ট্রিডিয়াম উত্তরটা হবে। অ্যান্সার কিন্তু ক্লস্ট্রিডিয়ামই আছে এখানে, ক্লস্ট্রিডিয়াম করতে ধরতে হচ্ছে, নাজুকে আমরা ধরবো না। 52, জল সঞ্চয় উদ্ভিদে দেখা যায় প্রধানত মরুভূমি, তুন্দ্র অঞ্চল, ক্রান্তিবৃষ্টি অরণ্য, কোনোটাই নয়। সোজা কোশ্চেন এবং খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সোজা কোশ্চেন ইম্পর্টেন্ট। জল সঞ্চয় উদ্ভিদ, কোন উদ্ভিদ জল সঞ্চয় করে রেখে দেবে? সোজা 52টা। 52টা উত্তর দাও। হ্যাঁ 52টা এ, সোম ঠিক বলেছে, মরুভূমি উত্তর হবে। আরে বৃষ্টি পড়ছে, সব সময় বৃষ্টি পড়ছে, একবার জুড়ে হচ্ছে, আসতে হচ্ছে, সারাদিন মেঘলা। ঠিক আছে, তাহলে 52 উত্তর হচ্ছে গিয়ে এ, সব উত্তর ঠিক আছে। 53 আসছি। ইকোসিস্টেমের বৈশিষ্ট্য হলো শক্তির প্রভাব, বায়োমাস, পদার্থ চক্রাকার আবর্তন, এ ও বি উভয়। 53 ক্ষেত্রে কি হবে? এগুলো না গায়ে গায়ে উত্তর আছে, তাহলে তোমার বুঝে উত্তর করতে হবে। তিপ্পান্ন ডি হবে, ঠিক আছে। এ ও বি উভয়। পদার্থ চক্রাকার আবর্তনটা অতটা ইম্পর্টেন্ট নয়, যতটা ইম্পর্টেন্ট শক্তি প্রভাব, বায়োমাস। 53 ডি হবে, ঠিক আছে। সবার উত্তর ঠিক আছে, যা 53 দিয়ে দিচ্ছে উত্তর, সবার উত্তর ঠিক আছে। 54 চলে আসো। সদ্য আবিষ্কৃত ইকোসিস্টেম হলো তুন্দা, ক্র্যাটার, ভেন্ট, ফ্লোটিং। এটা একদম জিকেসি এর প্রশ্ন বলতে পারো, এটা এক্সাক্ট লাইফ সায়েন্সের প্রশ্ন নয়, নতুন বেরিয়েছে।
যদি না শুনে থাকে আমি উত্তর বলে দিচ্ছি, এটা হচ্ছে গিয়ে ভেন্ট হবে। সদ্য আবিষ্কৃত ইকোসিস্টেম হলো নতুন একটা আবিষ্কৃত ইকোসিস্টেম 54C ভেন্ট। পরেরটা আসছি। হটস্পটের বৈশিষ্ট্য হলো সর্বাপেক্ষা বেশি জীববৈচিত্র্য, স্বল্প জীববৈচিত্র্য, স্বল্প বেশি সংরক্ষণ, এ বি উভয়। কী উত্তর করা যায়? 55টা বলো। 55টা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। পঞ্চান্নটা হবে সর্বাপেক্ষা বেশি জীববৈচিত্র্য। কত? 1500। 1500-এর চেয়ে বেশি যদি প্রজাতি কোনো জায়গায় পাওয়া যায় তখন তাকে বলে হটস্পট। মনে রাখবে, যেরকম ওয়েস্টার্ন ঘাট হটস্পট, মানে যে আমাদের পশ্চিমঘাট পর্বতমালা। যারা যারা 55 উত্তর দিচ্ছে সবার উত্তর ঠিক আছে। 56 আসছি আমরা। ভারতবর্ষে মোট কয়টি ব্যক্তবীজী উদ্ভিদের প্রজাতি জানা সম্ভব হয়েছে? 56টা। 56টা উত্তর দাও, না পারলে আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে 64 হবে। ভারতবর্ষের মোট কয়টি ব্যক্তি উদ্ভিদের প্রজাতি মুখস্থ রাখবে, এটা 64 অ্যান্সার হবে। পরেরটা আসছি 57। ডিডিটি নাম কি? ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন। ডাইক্লোরো ডাইফিনাইল, খুব বড় নাম, নামটা মুখস্থ রাখবে, পরীক্ষা আসতে পারে। ট্রাইক্লোরো ইথেন। প্রয়োগের ফলে দূষিত হয় বায়ু, জলবায়ু, বায়ু ও মাটি, বায়ু জল ও মাটি। কোনটা অ্যান্সার হবে? 57। ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 57টা বলো। 57D, হ্যাঁ, বায়ু জল ও মাটি। বায়ু জল ও মাটি 57D অ্যান্সার হবে। যারা যারা 57D অ্যান্সার দেবে তাদের উত্তর ঠিক হচ্ছে। বায়ু জল ও মাটি ডিডিটির জন্য সব কিছুই দূষিত হয়ে যায়। পরে কোশ্চেন আসছি। আলোক রাসায়নিক ধোঁয়াশার কারণ কি? আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। শব্দ দূষণ, জল দূষণ, বায়ু দূষণ, মৃত্তিকা দূষণ। 58টা অ্যান্সার করো। আলোক রাসায়নিক ধোঁয়াশার কারণ কি? সোজা কোশ্চেন কিন্তু এটা, বাট ইম্পর্টেন্ট কোশ্চেন। 58টা বলো। 58C ঠিক আছে। যারা যারা 58C উত্তর দিচ্ছ তাদের উত্তর ঠিক আছে। আলো রাসায়নিক ধোঁয়াশার কারণ হচ্ছে গিয়ে বায়ু দূষণ। 58C হবে, ঠিক আছে উত্তর। 59। লেপ্টোকোরাইজার সাধারণ নাম কি? মাজরা পোকা, গন্ধি পোকা, পামড়ি পোকা, সবকটি। উত্তর দাও। লেপ্টোকোরাইজারকে আমরা কি পোকা বলি? মাজরা, গন্ধি, পামড়ি, সবকটি। 59 বলো। 59টা বলো। 59এরটা বলো। 59এরটা এ নাকি নাকি বি হবে? ঠিক করে দেখো, ভুল করছো। এ কিন্তু ছিল, মাজরা পোকার নাম ছিল ট্রাইপোরাইজা ইনসার্টুলাস, আর গান্ধী পোকার নাম ছিল লেপ্টোকোরাইজা ভেরিকর্নিস। ভুল করে ফেললে তোমার সাইন্টিফিক নেমে, এটা গান্ধী পোকা অ্যান্সার হবে। 59-এর বি। মাজরা পোকা ছিল ট্রাইপোরাইজা ইনসার্টুলাস, আর গান্ধী পোকা লেপ্টোকোরাইজা ভেরিকর্নিস, সেই জন্য এটা হবে বি হবে। এ নয়, সব ভুল করছে, এ নয়, এটা বি হবে। 59 বি। লাস্ট কোশ্চেন এলাম। এই কোশ্চেনটা করলে মক টেস্ট সিরিজ শেষ। আবার একটা মক টেস্ট সিরিজ আমি একটু পরেই আবার শুরু করছি এক্ষুনি। 60 নম্বর কোশ্চেন, আমরা ওয়েট করো, 5-10 মিনিটের মধ্যে আরেকটা শুরু করবো। লাস্ট কোশ্চেনটা দেখিয়ে নিই। প্রণোদিত প্রজননে, মাছের যে প্রণোদিত প্রজনন হয়, পুরুষ মাছে কতবার ইঞ্জেকশন দেওয়া হয়? 1বার, 2বার, 3বার, 4বার? সোজা কোশ্চেন, ইচ্ছা করে বানিয়েছে এরকম। সিম্পল উত্তর হবে, এটা হচ্ছে 1বার। আমি বলেই দিলাম, এত ভাবতে হবে, অনেকে ভাববে, এটা নিয়ে ভাবার দরকার নেই। 1বার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে পুরুষ মাছকে ইঞ্জেকশন দিলে যথেষ্ট, পুরুষ মাছ শুক্রাণু জলে ছেড়ে দেবে, তারপরে জলের মধ্যে বহির্নিষেক ঘটবে। তাহলে 60-এরটা হলো এ অ্যান্সার, 60 হলো এ অ্যান্সার, দিয়ে দিলাম হলো। অ্যান্সার কি অনুযায়ী এ হবে, 2 না কিন্তু, আমাদের এ অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে আমাদের ফার্স্ট সেটটা আলোচনা হয়ে গেল। এরপরে আমরা সেকেন্ড সেটে আসছি, আর 5-10 মিনিটের মধ্যে সেকেন্ড সেট তোমাদের দেখাচ্ছি। ফার্স্ট সেটটা আলোচনা হয়ে গেছে।
35 25